এর বলছিলাম যে আগেই 20 এর ভিতরে জয়েন করে এগুলো তো পরেই হয়, চলে যায়। স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই তিনটা পড়ছিলাম তাই না? এই গ্লুকোকর্টিকয়েডস, ক্যালসিনিউরিন ইনহিবিটর আর হচ্ছে কি অ্যান্টি প্রলিফারেটিভ, এই ক্লাসগুলো পড়ছিলাম তাই না? এরপরে অ্যান্টিবডিজ পর্যন্ত এসে থেমে গেছিলাম। আচ্ছা, পলিক্লোনাল আর মনোক্লোনাল এইগুলো কি আমরা বুঝি এই টার্ম দুটা? এখন কোনটা বেশি ইউজ হয়? এই যে বারবারই দিতে হয়। হুম, কি একজন বলতে পারবা পলিক্লোনাল আর মনোক্লোনালটা কি? বা পলিক্লোনাল আর মলিকুলার স্যার আমি একটু বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ পলিক্লোনাল আর মনোক্লোনাল মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে স্যার, যদি মনোক্লোনাল হয় তাহলে এখানে যে ডিএনএ হাইব্রিডাইজেশন করে যে ড্রাগসটা তৈরি করা হয় সেটা স্পেসিফিক টার্গেটে কাজ করে, সো দ্যাট এখানে সাইড এফেক্টস কম হয়। এটা হচ্ছে মনোক্লোনালের জন্য, মানে স্পেসিফিক টার্গেট সেলকে সে ট্রিটমেন্ট করতে পারে বা বাইন্ড করতে পারে। আর যদি পলিক্লোনাল তাহলে একাধিক টার্গেটে বাইন্ড হয়, সো দ্যাট সেখানে অনেক সময় সাইড ইফেক্টটা বেশি হয়। আর কেউ কিছু বলতে পারবা? জাস্ট অন্য কেউ মনোক্লোনটা তৈরি করা হয় কিভাবে, এটা আমাদের পার্ট না, তারপরে একটু জানলে ভালো। এগুলো একটু দেখো ঠিক আছে, তাহলে তো চ্যাপ্টার অনেক বড় হয়ে যাবে, সব তো রাখা সম্ভব না। মনোক্লোনাল অ্যান্টিবডি গুলা কিভাবে তৈরি করা হয় এগুলো পড়ার কথা। প্রথমে কি করতে হয়, দেখো এই অ্যান্টিবডি গুলা কি আমাদের ইমিউনো সাপ্রেশন, মানে ইমিউনিটির সাথে যে সেলগুলো আমরা পড়ছি তার এগেনস্টে কাজ করবে, ঠিক আছে? সো এখানে তা কিভাবে কাজ করবে আমরা অলরেডি জানি যে কিছু মলিকুল এক্সপ্রেসড হয় তাই না? ম্যাক্সিমামই আমরা বেশিরভাগ জানি যে সিডি মলিকুল গুলা, সিডি প্রোটিন গুলা। তো এই সিডি প্রোটিন যদি আমরা ইনহিবিট করতে পারি তাহলে আমাদের ইমিউনিটি সেলগুলা আমরা কি করতে পারবো, ইনহিবিট করতে পারবো। আচ্ছা, ইমিউনিটি সেলগুলা ইনহিবিট করা মানে কি, আসলে কি করব বলতো? কি কি হতে পারে ওই সেলগুলার, কি কি হতে পারে যে স্যার ইমিউনোসাপ্রেসেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ওটা কিভাবে মানে ইমিউনো সাপ্রেশনই তো, মানে কি কি কাজ, ওই সেলগুলার কি কি হলে আমরা বলতে পারি ইমিউনিটি সাপ্রেসড অবস্থায় আছে, কি কি হলে? বি সেল। না না, আমি বলছি কি কি হলে, টি সেল বি সেলই তো আলটিমেটলি ইমিউনিটি সেল বলতে টি সেল বি সেল তো মেইনলি, এগুলো কি হলে ওটা এক যদি নাম্বার সেলগুলো যদি আমরা ডিস্ট্রয় করতে পারি, ডিস্ট্রয় হবে কিভাবে, এই প্রোটিনগুলো যখন সিগন্যালিং এই প্রোটিনগুলোর এগেনস্টে সিডি সেলগুলোর এগেনস্টে যখন কাজ করবে, তখন যখন এর অ্যাক্টিভেট না হতে পারবে তখন এর বিরুদ্ধে প্রোগ্রাম সেল ডেথ হয়, হতে পারে। আর না হলে কি হবে, এদের যে ইয়াগুলো আছে প্রোডাকশন বলতে কি, স্যার সাইটোকাইন রিলিজ। সাইটোকাইন প্রোডাকশনটা যদি অফ হয় একটা অপশন হতে পারে। আর না হলে কি হবে, যদি বি সেল হয় তাহলে কি অ্যান্টিবডি, তার এগেনস্টে যে অ্যান্টিবডি গুলো হবে সেইগুলা, এগুলো যদি ইনহিবিট করতে পারে সেগুলা। আর না হলে দেখো এখান থেকে যেগুলো রিলিজ পেয়ে যাবে, হয় সাইটোকাইন না হলে অ্যান্টিবডি রিলিজ পেয়ে যাবে, তাকে আমরা ক্যাপচার করতে পারি, ইনহিবিট করতে পারি। বোঝা গেছে কি হবে? আমি কটা কথা বলছি, তিনটা কথা। আইদার সেলগুলার ইনহিবিট করে সেলগুলার ডেথ করে দেয়া, আর না হলে তাদের প্রোডাকশন গুলো অফ করে দেওয়া, আর না হলে যদি প্রডিউস হয়েও যায় তাহলে সেগুলাকে আমরা কি করতে পারি, সেইগুলার এগেনস্ট আমরা ইনহিবিট করতে পারি। এই এই এইগুলা করব কিভাবে, এইগুলো হচ্ছে কি এই যে জিনিসগুলো বললাম, কোন একটা মলিকুল বা তার সিগন্যালিং মলিকুল বা তার ইয়াটা প্রোডাক্টটা, তার এগেনস্ট আমরা অ্যান্টিবডি তৈরি করব। সো কি করব, এটা জিন হোক আর এই প্রোডাক্টটা ডিরেক্ট হোক, আমরা কোনো নর্মালি মাইস মডেলের কথা যদি চিন্তা করি, মাইস মডেলের ভিতরে আমরা দিয়ে দিব এটা। সাপোজ, আচ্ছা এই কি কি টার্গেট করবো আমি, এই কয়েকটা একটা দুটো লিস্ট দেখাবো, এটা সবাই একটু খাতায় নিয়ে নেবা, বিশেষ করে টি সেল এবং বি সেলের সারফেসে কোন মলিকুল গুলো আছে যেগুলা আমি কি বলছিলাম, এই মলিকুল গুলা কি করে, ফাংশনটা কিভাবে করে, আইদার কোনটার সাথে অ্যাটাচমেন্ট করে, মানে টার্গেট সেলের সাথে অ্যাটাচ হয়, না হলে কি হয় রিকগনিশনে হেল্প করে, না হলে পলিফারেশনে হেল্প করে, না হলে ডাউন স্ট্রিম সিগন্যালিং এ দেয়, ঠিক আছে? মানে সিডি সেলগুলো আমরা বলি না সিডি 4 8 20 এই মলিকুল গুলা।
সো কোন সেল, টি সেলে কি সেল, টি সেলে কোন মলিকুলগুলো থাকে, বি সেলে কোনগুলো থাকে, আমরা এই লিস্টটা একটু দেখবো। এটা একটু আমাদের একটু দেখে নাও, হ্যাঁ? তারপরে আমি বলতেছি। এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে একটা লিস্ট। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এই নামগুলো একটু, নাম্বারগুলো একটু দেখে নাও। নাম্বারগুলো যদি পারো, আমি 30 সেকেন্ড রাখতেছি, এটা তুলে নাও এবং এরপর আমি বি সেলগুলো দেবো যেগুলো আমাদের জানা দরকার। তার মানে দেখো, এই যে বলা আছে CD3, এই টি সেলগুলো ফাংশনের জন্য দরকার, আমরা জানি। CD4, 4 হচ্ছে কি হেল্পার, আর হচ্ছে কি এইটা হচ্ছে সাইটোটক্সিক, এটা আমরা জানি এই মলিকুলগুলা। সো এইগুলা কোনটা কি কাজ দেখো, সিগন্যালিং এর ক্ষেত্রে কোনটা হচ্ছে গিয়ে ম্যাচুরেশন হেল্প করে, কোনটা পলিফারেশনে, কোনটা রেগুলেশনে, এরকম কাজ আছে এই মলিকুলগুলার, এই প্রোটিনগুলা। এগুলো টি সেলের সারফেসে এক্সপ্রেস হয়ে এই কাজগুলো করে। তাহলে আমরা যদি এইগুলার এগেইনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করি যেগুলো এইগুলোর অ্যাক্টিভ করতে দিবে না, তাহলে কি ওই টি সেলগুলো কাজ করবে? আমার পয়েন্টটা বুঝছো? আমরা একটু রেসপন্স করার ট্রাই করব, হ্যাঁ? এমনি তো কারোর সাথে ওইভাবে ইন্টারাকশন হচ্ছে না, তারপরও যতটুকু বলি, এটা কি বোঝা গেছে কিভাবে আমরা এটা সাপ্রেস করতে পারবো? স্যার মানে হচ্ছে CD3 যদি অ্যাক্টিভেট না হয় তখন টি সেল আর কাজ করবে না। তার মানে এই টি সেলের যে কাজটা, এটা আর কাজ করবে না। এই যে দেখো, এটা অ্যান্টিজেন রিকগনিশন করছে, তাহলে আর করতে পারবে না, তাই না? তার মানে আমরা যদি না করতে পারি, এই টি সেলটা যদি কাজ না করতে পারে, তাহলে এটা কি সাপ্রেস অবস্থায় গেল না? সাপ্রেস হয়ে গেল না? জি স্যার। তার মানে আমরা যখন অ্যান্টিবডি টার্গেট করব, তার মানে এই CD3 এর এগেইনস্টে আমরা কি করতে পারি? করতে পারি একটা অপশন 4 এর এগেইনস্টে করতে পারি, CD2, 5, 7, 28, এগুলো হচ্ছে কি টি সেলের ভিতর দেখা যায় এই সিডি গুলা। ঠিক আছে, নাম্বারগুলো সবাই লেখছো? আর বি সেলের ক্ষেত্রে এরকম কিছু, এরকম তার এগেইনস্টে কিছু মার্কার, এরকম সিডি প্রোটিন আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই সিডি 19 রে বা 20 রে অফ করি, তাহলে আমরা কি বি সেলের যে ম্যাচুরেশন বা পলিফারেশন বা তার যে অ্যান্টিবডি প্রোডাকশন অ্যাবিলিটি, সেটা আমরা কি করতে পারি? ইনহিবিট করতে পারবো না? জি স্যার। তার মানে এইভাবে আমরা ইনহিবিট করতে পারবো। এখন দেখো তাহলে কি হবে, সাপোজ এই CD3 এর এগেইনস্টে এটা প্রোডিউসিং জিন বা এই প্রোটিনটা, সাপোজ, মানে আমি ইন জেনারেল বলতেছি কি রকম হতে পারে, এটা পরীক্ষা আসবে না, বাট জেনে নাও। এটা যখন সরি, এটা যখন এই CD3 এর কথা বলতেছি, এটা যখন এই প্রোটিনটা বা এই প্রোটিন প্রোডিউসিং জিনটা আমি কোনো একটা মাইসের ভিতর দিব, তাহলে মাইসটা কি করবে? তার এগেইনস্টে কিছু অ্যান্টিবডি দিবে না? প্রডিউস করে ফেলবে না অলরেডি? বুঝছো ব্যাপারটা না বুঝো নাই? স্যার CD3 টা কোনো মাইসের মধ্যে দিলে মাইসটা হ্যাঁ, মাইস এটার তার এগেইনস্টে এগেইনস্ট একটা অ্যান্টিবডি তার ক্যাপচার করার জন্য তৈরি করবে। জি স্যার। কিন্তু আমরা মাইসের মধ্যে CD3 কেন দিব স্যার? প্রোডাকশনের জন্য, সে অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য, সেটা আমি বলছি। প্রোডাকশনটা কিভাবে আমরা করব? এটা মাইস একটা অ্যানিমেল, নরমালি মাইসে করা হয়, আমি বলতেছি আগে একটু দেখো। তো এর এগেইনস্টে যখন দিবে, সাপোজ এটা, কারণ আমরা এটা তো ইনহিবিট করতে হবে, আমার একটা অ্যান্টিবডি লাগবে না, এটা কিভাবে বানাবা? অ্যান্টিবডি তুমি কিভাবে বানাবা বলো? বুঝছি স্যার। বুঝছো? তার মানে আমাদের সবচেয়ে ইজিয়েস্ট অনেকভাবে আছে, আমরা ধরো ল্যাবরেটরিতে ডিজাইন করতে পারি, কিন্তু এটা অনেক বেশি কস্টলি বা এফিশিয়েন্ট কম হবে। বায়োলজিক্যাল সিস্টেম থেকে যদি আমরা পাই, এটা হচ্ছে কি মোর এফিশিয়েন্ট হবে। তখন এই CD3 এগেইনস্টে কি হবে? অ্যান্টিবডি তৈরি হবে। এইখানে CD3 এর এগেইনস্টে হয়তোবা বিভিন্ন ধরনের হতে পারে, মানে স্ট্রাকচারালি নন রিলেভেন্ট কিছু অ্যান্টিবডি তৈরি হতে পারে। এর ভিতর থেকে বেছে বেছে একবারে ঠিক এক্সাক্ট CD3 কে যেটা ক্যাপচার করবে, আমরা সেই কি করব? সেই সেলগুলোকে আমরা আলাদা করে আনবো। বুঝছো? আমার পয়েন্টটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। যদি তুমি যদি পুরো অ্যান্টিবডিটা নিয়ে আসো, তখন এটাকে আমরা বলতেছি কি পলিক্লোনাল অ্যান্টিবডি। আর ওর ভিতর থেকে খুব স্পেসিফিক, যেটা একবার এক্স্যাক্ট সিডিকে ধরতেছে, ওইটাকে যদি শুধুমাত্র আলাদা করে নিয়ে এসে আমরা কি করি? আমরা একটা টার্মিনোলজি করি হাইব্রিডোমা টেকনোলজি, তাই না? এর ভিতরে দুইটা জিনিস করতে হয়। একটা হচ্ছে কি স্পেসিফিক আমরা বি সেলগুলো নিয়ে আসলাম মাইসের বডি থেকে, এবং তার সাথে কি ওর ভিতর ফিউজড করব কি ইমমর্টালিটি, মানে কি ও যাতে মারা না যায়, ওই সেলগুলো ফিউজ করবে। এটা কি নরমালি ক্যান্সার সেল ফিউজ করি। এটা একটু দেখে নিও। যখন এইভাবে করে তখন ওই সেলটা কি হলো, বুঝছো তো? তখন মাইসের সেল থেকে এনে তার ভিতর যদি তার ইমমর্টালিটি দেওয়া হলো, তাহলে কি হলো? দুটো জিনিস ঘটলো। একটা হচ্ছে কি সেলটা একটা লম্বা সময়ের জন্য বেঁচে থাকবে, এবং সেখান থেকে কি করবে? এই CD3 এর এগেইনস্টে তোমার অ্যান্টিবডি প্রডিউস করবে। ঠিক আছে?
বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। এই যে দেখো এত পরে জয়েন করলে তো ঠিক আছে। তার মানে আমরা কি করলাম, এই CD3 প্রোডিউসিং জিন বা CD3 এর এগেইনস্ট একটা অ্যান্টিবডি তৈরি করব। সেজন্য সেটা কি করব আমরা কি করব সেটা বলো? মাইসে ইনক্লুড মাইসে ইনজেক্ট করব। তখন তার এগেইনস্ট ওই মাইসটা কি করবে? অ্যান্টিবডি প্রোডিউস করবে। অ্যান্টিবডি প্রডিউস করবে। এই পুরো অ্যান্টিবডি সলিউশনটা যদি তুমি ব্লাড এতে থাকবে তখন যদি নিয়ে আসো, তাহলে সেটা পলিক্লোনাল হবে। আর ওর ভিতর থেকে স্পেসিফিক বি সেলগুলো বাইরে এনে সেটাকে যদি তুমি ইমর্টালিটি দাও, তাহলে কি হবে? একবার স্পেসিফিক CD3 এর এগেইনস্টে তৈরি হলো এবং তার সাথে সাথে এটা লং টাইমের জন্য প্রডিউস হলো। ঠিক আছে, এখান থেকে পারা যাবে, এভাবে করা যাবে। এটা হচ্ছে কি একবারে ইজি একটা প্রসিডিউর বললাম, যেহেতু আমরা এটা হয়তো পরীক্ষা আসবে না, এই জন্য প্রসিডিউরটা লাগলাম না। তাহলে এরকম ভাবে আমরা CD4, CD2, CD5, 7 এভাবে করতে পারি, বা যদি এখান থেকে করতে পারি, এগুলো হতে পারে। ঠিক আছে, এখন আমরা চলে যাই ড্রাগে। দেখো ড্রাগে কি হয়েছে। প্রথমে ধরো টি সেলগুলা অ্যাক্টিভেশন এই করছে। এখানে কি করছে? ড্রাগটার নাম কি? ড্রাগটার নাম কি বলছে প্রথমে? এই টি সেল ব্যাসিলিকজিম্যাব কি করছে? এই এমএবি থাকলে বুঝো মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা কি করছে? CD25 রিসেপ্টরের এগেইনস্টে সে বাইন্ড করছে। বাইন্ড করার ফলে কি হইছে দেখো, ওই যে দেখো টি সেলের কি করছে? সেল অ্যাক্টিভেশন এবং পলিফারেশনটা ইনহিবিট করছে। ঠিক আছে, পারা যাবে এভাবে? জি স্যার। এবার পারা যাবে। এরপরে দেখো বি সেলে টার্গেট করছে। বি সেলের এই যে এখানে আমরা কি দেখছিলাম, দেখো বি সেলের উপর কে থাকে? এই যে CD20। তো বি সেলের উপরে এটাও খুব একটা যথেষ্ট পরিমাণ ওয়াইডলি ইউজড একটা ড্রাগ, তাই না? এটা তোমরা নাম শুনছো মনে হয়। এই মনোক্লোনাল অ্যান্টিবডিটা CD20 টার্গেট করে কি করছে দেখো? ডিপ্লেশন মানে কি? ও ডিস্ট্রাকশন করে ফেলে। যখন এটা সিগন্যালিং দিবে না, তখন ওর ভিতর অ্যাপোপ্টোসিস হয়ে ডেথ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে পারা যাবে তো? জি স্যার। এখন তো তোমাদের কাজটা কি হবে বলো তো? জাস্ট এটা কি হচ্ছে, 3টা পয়েন্ট। এই ড্রাগটার নাম কি? ড্রাগটা কার এগেইনস্টে কাজ করতেছে? কোন কার এগেইনস্টে? এবং সেটার আলটিমেট ইফেক্টটা কি? আলটিমেট ইফেক্ট দেখলে এখানে বুঝবা আইদার ফাংশন ইনহিবিট করছে, নাহলে এটাকে যদি ইনহিবিট করে এটা মারা যাবে। ফলে কি করবে? তার এগেইনস্ট অ্যান্টিবডিটা প্রডিউস করার ক্ষমতা থাকবে না। বি সেল যদি অ্যান্টিবডি প্রডিউস না করে, তার মানে আমরা কি বুঝবো? ইমিউনিটি সাপ্রেসড হয়ে গেছে। এরপরে হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া এই যে দেখো টি সেল ডিপ্লেটিং মানে কি? ডিস্ট্রাকশন। এখানে কি বলছে দেখো, এই যে ড্রাগটা এটা কার কতগুলো অ্যান্টিবডির উপর কাজ করে দেখছো? কাজ করে কি করে দেখো? ডিপ্লেশন এবং অ্যাপোপ্টোসিস। এরপরটা কি করছে কার এগেইনস্টে? CD52। তারপরে মিরোমোনাব, এটা কার এগেইনস্টে কাজ করছে? CD3। কাজ করে কি করছে দেখো? অ্যাপোপ্টোসিস করছে। এভাবে কি পারা যাবে সেলগুলো কি করতেছে? জি স্যার। কি তাহলে আমাদের কয়টা জিনিস মাথায় রাখতে হবে? ড্রাগটার নাম, স্যার পারা যাবে। হ্যাঁ, আর কিছু বলবা? স্যার এটা একটা কোশ্চেন হচ্ছে স্যার, লাইক এটার প্রোডাকশনটা তো আমরা বুঝতে পারলাম যে মনোক্লোনাল বা পলিক্লোনালের ক্ষেত্রে, হ্যাঁ, বাট আমাদের কি স্পেসিফিক প্রত্যেকটা ড্রাগস এর ক্ষেত্রে কি মনে রাখতে হবে স্যার যে CD52 বা এখন CD30? হ্যাঁ, যদি মনে করো যে আমি যদি বলি যে অন্তত একটা করে, যেমন এটা তো একটাই, তাই না? টি সেল অ্যাক্টিভেশন একটা ড্রাগ, তো জি এটা তো মনে রাখতেই হবে। বি সেলের এগেইনস্টে একটা ড্রাগ দিছি, আমি জি অনেকগুলো ছিল, আমি বেছে দিছি। এখানে যেমন 3টা দিছি, এখন 3টা যদি কষ্ট হয় তাহলে অন্তত একটা মনে রাখো, যে এই যে এটা কি? অ্যালামটুজুমাব কার এগেইনস্টে কাজ করছে? এটা। এবং এটা কি করছে? ডিপ্লেশন করছে। এই অন্তত একটা করে ক্লাসের এগেইনস্টে আমরা কি করব? মনে রাখবো। ঠিক আছে, এইগুলা কি দেখলাম আমরা? সেলকে সাপোজ বি সেলের এগেইনস্টে একটা শিখলাম একটাই দিছি, আপাতত একটাই স্যার, রাখছি, টি অনেক সেলের হয়ে যাবে। সাথে কে বলো? কে কথা বললাম? বলো, সমস্যা নাই। এটা হচ্ছে গিয়ে টি সেল বি সেলরে আমরা আইদার ইনহিবিট করে তার ডিস্ট্রাকশন করলাম, না হলে তার ফাংশনটা ইনহিবিট করলাম। আরেকটা কথা বলছিলাম আমি, মনে আছে আরেকটা কি? 3 নাম্বার একটা পয়েন্ট, যে কিভাবে আমরা ইমিউনিটিকে সাপ্রেস করতে পারি। ইনহিবিশন এগেইনস্ট দেয়ার অ্যাকশন। অ্যাকশন মানে কি? অ্যাকশন কার কিভাবে বলছো? কিন্তু তোমাদের ভিতর থেকে বলছো সাইটোকাইনটা সাইটোকাইন মানে তার প্রোডাক্ট, যেটা বলছে তার প্রোডাক্টটাকে ইনহিবিট করব। তাহলে দেখো
এই যে আমরা জানি TNF আলফা IL-6 1 17 এগুলো রিলিজ পেয়ে যাচ্ছে। এখন এইগুলাকে যদি আমরা তার এগেইনস্টে অ্যান্টিবডিটা রিলিজ করতে পারি তাহলে কি আর এটা আগাবে? তাহলে কি আর ইমিউন অ্যাকশন আমরা পাবো এগুলো যদি ইনহিবিট করতে পারি? দেখবা এই ড্রাগগুলো খুব বেশি ইউজ হয়, তাই না? আমরা এই যে এটা পড়ছে IL-6 অ্যাক্টিমেটার খুব, আমি নামটা ব্র্যান্ড নামটা রেখে দিচ্ছি, এটা অনেকে জানতে পারো। তারপর হচ্ছে ইনফ্লিক্সিম্যাব, এগুলো আমরা খুব জানি, তাই না? TNF আলফার এগেইনস্টে, IL-6 এর IL-17 এগুলো এগেইনস্টে। তাহলে আমরা যদি বলি যে এরকম অ্যান্টিবডির একটা ব্রিফ দাও, তাহলে প্রত্যেক ক্লাস থেকে অন্তত একটা করে ড্রাগ দিয়ে পারা যাবে না? আশা করি পারা যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, অন্তত ড্রাগটার নাম, তার কি কাজ, কার এগেইনস্টে কাজ করতেছে এবং আলটিমেট ইফেক্টটা কি হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু তোমরা নিজেরা একটু হলেও দেখবা, ধরো IL-1 ধরো এখানে সাপোজ CD52 ইনহিবিট করার পর সেলের ভিতরে কি হচ্ছে, ওই টি সেলটার ভিতরে কি হচ্ছে, এটা কিন্তু তোমরা একটু দেখবা। এটা দিলে অনেক বড় হয়ে যাবে, ফিগারগুলো নরমালি একটু বড় বড় হয়ে থাকে, সো তোমরা একটু একটু করে দেখে নেবা। কিন্তু মেইনলি ডাউনস্ট্রিম সিগন্যালিং পাথওয়েতে কারা কারা অফ করে, কি ইফেক্ট হতে পারে। আলটিমেটলি আমরা কি বলছিলাম যে সিগন্যালিং ইফেক্টটা কোথায় গিয়ে পড়ে, মনে আছে? এটা 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 পড়ার এই পার্টটা শেষ, আমি জাস্ট খালি এখন এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, মনে আছে? ধরো এই যে প্রোটিনটা আমি এটা রাখছিলাম সম্ভবত, এটা কোথায় যেন আছে, আচ্ছা এটা সাপোজ এই যে এই ছবিটা কি দেখা যাচ্ছে এখানে? জি স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। এখানে ধরো এই মলিকুলগুলো আছে, ACD4 TCR অনেক কিছু আছে, ঠিক আছে? এই রিসেপ্টর গুলো আছে। এখন ওরা যদি ইনহিবিট করলাম, আমরা এতক্ষণ পড়ছি ওরা ইনহিবিট করব, ফলে এই টি সেলটা কাজ করতে পারবে না। এখন ওরা যদি আমরা ইনহিবিট করি তাহলে এই সেলের ভিতরে আসলে কোথায় ইফেক্টটা পড়ে, আমরা বলতেছি ইন জেনারেল বলতেছি সেলটা কাজ করতে পারবে না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল ওর অ্যাক্টিভেশনের জন্য। যেহেতু এটা ইনহিবিট করছে কাজ করবে না, আলটিমেটলি ইমিউনিটি সাপ্রেসড হবে। কিন্তু আলটিমেটলি সেলের ভিতরে ইফেক্টটা কই পড়ে, আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম, মনে আছে? এগুলো দেখতে হবে, সিগন্যালিংটা কই কোথায় গিয়ে কাজ করে এগুলো জানতে হবে। কোন একটা রিসেপ্টর আলটিমেটলি দেখবা ডাউনস্ট্রিম অনেকগুলো প্রোটিন বা সিগন্যালিং মলিকুল বা অনেক ক্ষেত্রে আমরা বলছি কি সেকেন্ডারি মেসেঞ্জার তাদের ইনহিবিট করে, আলটিমেট ইফেক্টটা গিয়ে কই পড়ে, আমি সেই পয়েন্টটা বলতে চাচ্ছি। বলতে পারবো কেউ? সেল সাইকেল ফেজে অফ হয়ে যায়। সেল সাইকেল ফেজ, ঠিক আছে, রিলেটেড, ওটার সাথে রিলেটেড কি আলটিমেটলি একটু খাতায় লিখে রাখো, জিন এক্সপ্রেশন বা আলটিমেটলি তাহলে কোথায় গিয়ে ডিএনএ তে, কারণ ডিএনএ যদি এক্সপ্রেস না করে, তার জিন যদি এক্সপ্রেস না করে, সেটা তো তাহলে তার জিন এক্সপ্রেস না করলে কি হবে, তার রেগুলেটরি যে বা ফাংশনাল যে প্রোটিন সেটা তৈরি হবে না, আলটিমেটলি কি হবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, পারা যাবে? তাহলে আমরা অ্যান্টিবডি দিয়ে কি করতে পারি, এই অ্যান্টিবডি গুলো দিয়ে ইমিউন সাপ্রেশনের ক্ষেত্রে বলতো ফাতিন ইসলাম। ফাতিন বলো তো তাহলে আমরা এই অ্যান্টিবডি গুলো দিয়ে কি উপায়ে আমরা কাজ করতে পারি? স্যার এগুলো মানে দিয়ে স্যার এগুলোকে স্যার ইনহিবিট করে সেলের বিভিন্ন ফাংশন স্যার হচ্ছে অফ করা হ্যাঁ, যায়, বা ফাংশন ইনহিবিট করতে পারে, হ্যাঁ হলো, আর না হলে তারপরে স্যার হচ্ছে ওই জিন এক্সপ্রেশন না, এটা তো আলটিমেট ইফেক্ট, এটা আমি বলছি ইন জেনারেল, আমি 3-4টা পয়েন্ট বলছিলাম, তাই না? আর কি বলছিলাম? সেল ডেথ, স্যার আমি সেল ডেথ, আর আরেকটা আর হচ্ছে স্যার প্রোডাকশন অফ করা যায় স্যার। তার যে প্রোডাক্ট গুলা তার ইফেক্ট গুলো অফ করবে, আইদার সেটা বি সেলের ক্ষেত্রে অ্যান্টিবডি হতে পারে, এর ক্ষেত্রে সাইটোকাইন গুলো, তাই না? তাহলে পারা যাবে। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা এই পয়েন্টগুলো কিন্তু অন্তত আমি যদি বলি এই যে অন্তত প্রোটিনগুলোর নাম কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? এটা পরীক্ষা ধরে আসতে পারে যে টি সেল বি সেলের মার্কার কিছু সিডি প্রোটিনের নাম লেখো, ঠিক আছে? এই পয়েন্ট এটা আমি পরে পড়াবো, এটার সাথে এটা আমাকে মনে করে দিবা, এটা একবার লাস্ট ক্লাসে আমি একটু দেখাবো ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো, ঠিক আছে? এটা আমাকে সিয়ারটা মনে করে দিবা একটু, যদি পারো এখন নাম লিখে নিয়ে নিজে একটু দিতে পারো, বাট আমি পরে দেখাবো। এটা একটা স্লাইড রাখছে, যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আসতেছি। ম্যালিগন্যান্সি, ইমিউনিটি ম্যালিগন্যান্সি কি? স্যার ক্যান্সার সেল। ক্যান্সার, আলটিমেটলি আমরা ক্যান্সার বুঝতেছি, ক্যান্সার রিলেটেড জিনিসগুলো, ঠিক না? তাই তো, ম্যালিগন্যান্সি মানে কি? জি স্যার, ক্যান্সার সেল স্যার।
মানে এটা কয়েকটা টার্ম আছে, একটা কার্সিনোমা, মেটাস্টেসিস, আলটিমেটলি সবগুলাই কিসের সাথে জড়িত? ক্যান্সারের সাথে জড়িত। মানে কোনটা গ্রো করতেছে তার একটা টার্মিনোলজি থাকবে, গ্রো করে যদি অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে, স্প্রেড করতেছে, ওটা একটা জিনিস, ওটাকে আমরা বলছি মেটাস্টেসিস, তাই না? এরকম কিছু টার্মিনোলজি থাকবে। আসলে রিলেশনটা কি বলতো? ক্যান্সারের সাথে এর যে রিলেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বাট আমরা কেনই দিচ্ছি এখানে? আমরা ইমিউনোথেরাপি কেন ইউজ করছি? বা এখন যদি ক্যান্সার ধরলেই দেখবা, ধরো একটু এই কেস স্টাডি করো, দেখবা খুব মেজর ক্লাসের একটা ড্রাগ হচ্ছে ইমিউনোথেরাপি। আর আমরা যে অ্যাজ এ ফার্মাসিস্ট যারা বাইরেটারে যাবা বা ভবিষ্যতে যদি এই লাইনে বড় কাজ করার ইচ্ছা থাকে, মাস্টার্স পিএইচডি যেটাই বলো, দেখবা এটা খুবই, ইমিউনোথেরাপি এখন খুবই একটা মানে খুবই ওয়াইডলি একটা একটা সাবজেক্ট, যেটা নিয়ে অনেক বেশি রিসার্চ হচ্ছে, যেটা কি আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের অনেক বেশি স্টুডেন্ট যাচ্ছে এখানে পড়তে, কাজ করতেছে, এবং রিসার্চ হচ্ছে, ফান্ডও আছে। ইভেন আমি বলতে পারি যে ধরো আমি একটু নিজের অভিজ্ঞতা থেকে আমি দু একটা জায়গা খুঁজে দেখছি, শুধুমাত্র ক্যান্সারের উপরে, ক্যান্সার ডিপার্টমেন্ট যেখানে রিসার্চ করছে সেখানে পিএইচডির 4 থেকে 5টা ভাগও আছে। তার ভিতরে ইমিউনোলজি বড় একটা পার্ট। ক্যান্সার সবগুলোর সাথে ইমিউনোথেরাপি রিলেটেড। তার ভিতরে ধরো ক্যান্সার অ্যান্ড কেমিক্যাল বায়োলজি, ক্যান্সার অ্যান্ড সেলুলার বায়োলজি, ক্যান্সার অ্যান্ড ইমিউনোথেরাপি, এই টাইপের বহুত নাম দিয়ে, মানে জাস্ট একই ডিপার্টমেন্টের আন্ডারে এই ধর এতগুলো ডিভিশন আছে, ঠিক আছে? এবং আমরা সবাই জানি যে এটা একটা খুব গ্রোয়িং, মানে এত মানুষ মারা যাচ্ছে আমাদের বহুত কিছুর কারণে, সেই কারণগুলো এই পার্টের অন্তর্ভুক্ত না, এটা নাই বললাম, কিন্তু বহুত মানুষ মারা যাচ্ছে, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে বলো তো কি রকম, মানে জিনিসটা কি, রিলেশনটা কি হতে পারে? আমি খুব সংক্ষেপে রাখছি, বাট তোমাদের একটু মতামত বা কি আইডিয়া আছে বলো তো? স্যার একটু ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার ক্যান্সার সেল যেহেতু অনেক বেশি স্যার গ্রো করে, তো সেই জায়গায় যদি আমরা ইমিউনোথেরাপিটা দেই, তখন টি সেলটা হচ্ছে স্যার সাপ্রেস করে দেই, তখন টি সেলটা স্যার কাজ করবে না, মানে টিউমার সেলের টি সেলটা আর কাজ করবে না। তো এভাবে আমরা মানে ক্যান্সার সেলটা সাপ্রেস, মানে টিউমারটা সাপ্রেস করতে পারি এভাবে। না, ধরো টি সেলকে যদি তুমি সাপ্রেস করে দাও, তাহলে তো ওটার লস হয়ে গেল, তাই না? টিউমারের টি সেলটাকে। হ্যাঁ, টিউমারের টি সেল গুলাই তো টিউমারের ধ্বংস করবে না। তো আমি আমি জাস্ট খালি অ্যাজ পার্ট অফ ডিসকাশন, আমার পয়েন্টটা বুঝছো নাকি আমার কথা ভুল আছে? ক্যান্সার পর্যন্ত, টিউমার পর্যন্ত যে টি সেল গুলো যাচ্ছে, এটাতে ওকে ডিস্ট্রয় করতে যাচ্ছে, তাই না? নাকি? আচ্ছা, থ্যাংক ইউ, তুমি মোটামুটি একটা কথা বলছো, বাট এখানে হচ্ছে কি সাপ্রেশনের ফাংশনটা অন্যরকম, আমরা একটু পরে দেখবো কি হয় আসলে, ঠিক আছে? অন্য কেউ আরেক বলতে পারবা যে কি হয় আসলে, রিলেশনটা কি, কিরকম হতে পারে? স্যার আমরা যদি ইমিউনোথেরাপি দিই তাহলে নর্মালি হচ্ছে পেশেন্টের ইমিউনিটিকে অ্যাক্টিভ করে দিচ্ছে, এন্ড ওটা যদি অ্যাক্টিভ করে দেয় তাহলে যে টিউমার সেলগুলো আছে ওইটাকে ডিস্ট্রয় করতে হেল্প করবে এটাই। হুম, এটা তোমার কথা মোটামুটি ঠিক আছে, কিন্তু এর কয়েকটা স্পেসিফিক পয়েন্ট আছে। হ্যাঁ, আমি একটু বলি, জাস্ট করার চেষ্টা করবো। দেখো, ক্যান্সার সেল মানে কি, ওর ভিতর কিছুটা আলাদা হবে কিসের চেয়ে? আমাদের নর্মাল সেলের চেয়ে। ও যখন আলাদা হবে, তার মানে ওর ভিতর কিছু একটা জিনিস আলাদা থাকবে। আইদার সেলের ভিতরে ওর ফাংশনাল যে প্যাটার্ন তার কিছু যা চেঞ্জ থাকবে, আর না হলে কি ও সেল সারফেসেই, ওই ক্যান্সারের সেল, টিউমার সেলের সারফেসেই কিছু জিনিস ওর আলাদা হয়ে যাবে নর্মাল সেলের চেয়ে। অ্যাজ ও কি, আমরা তো জানি ক্যান্সার সেলের যে কয়েকটা খুব প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, 6 ক্যারেক্টারিস্টিক্স বলে অনেক সময়। তার ভিতরে একটা কি, ক্যান্সার সেল নিজের এরকম বিভিন্ন প্রোটিন কি এক্সপ্রেস করে, নিজেই নিজের সেলরে কি করে, গ্রোয়িং সিগন্যাল দেয়, তারপরেও কি করে, স্প্রেড করার জন্য সিগন্যাল দেয়। এই জন্য কি হয়, ওর ভিতরে কিছু চেঞ্জ আসে, ওর বাইরে কিছু প্রোটিন এক্সপ্রেস করে। সো আলটিমেটলি নর্মাল সেলের চেয়ে ওর যখন এইরকম পুরো ধরো মরফোলজি চেঞ্জ, ওর ভিতর ওর চেহারা চেঞ্জ হয়ে যাবে, ওর ফেস চেঞ্জ হয়ে যাবে, ওর ভিতর মলিকুল চলে আসবে অনেক, তখন কি করবে আমার ইমিউন সেলগুলো, কি করবে আসলে, ওকে অ্যাটাক করার চেষ্টা করবে না, কারণ অলরেডি ডিফারেন্ট হয়ে গেছে। ডিফারেন্ট হয়ে গেলে কি করবে, ওকে 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 আলাদা মেরে ফেলার, কিল করার চেষ্টা করবে না আমার যে ইমিউনিটি, আমার টি সেলগুলো, আমার বি সেলগুলো। জি স্যার, বুঝছো তো এই পর্যন্ত? বুঝছি সবাই স্যার। বুঝছো? বাকি সবাই অনেক কিন্তু রেসপন্স করলে একে তো হচ্ছে না। আমি হয়তো বা লাস্ট একটা ক্লাস যখন ফিজিক্যালি শুরু হয়ে যাবে, আমি এই ড্রাগগুলো অন্তত একটা রিভিউর মতো নিব, তার আগে যতটুকু করতেছি নষ্ট না হোক ক্লাসগুলা। দেখো, ও অলরেডি যখন ওর ভিতরে মলিকুল গুলো হয়ে গেছে, কিছু মলিকুল এক্সপ্রেস পাচ্ছে, ভিতরে ফাংশন চেঞ্জ হয়ে গেছে,
ও ইমর্টাল হয়ে গেছে, ও প্রোটিন বেশি এক্সপ্রেস করছে, অলরেডি নর্মাল সেলের চেয়ে আলাদা। তার মানে যে ক্যান্সার পেশেন্টটা থাকবে তার টি সেলগুলো কি করবে, ওরে অ্যাটাক করার চেষ্টা করবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ক্যান্সার সেলগুলো যখন এত কিছু করতে পারতেছে, ও নিজেই ওর ভিতরে এমন কিছু মলিকুল করবে যেটা দিয়ে ও বাইপাস করতে পারবে টি সেল বা বি সেল, মানে আমাদের ইমিউন সিস্টেমের সেলগুলোর বাইপাস করতে পারবে। ঠিক আছে, বুঝছো? কিভাবে করে সেটা আমরা দেখবো। কিন্তু এটা হচ্ছে কি, ও বেঁচে থাকার জন্য, ও টিকে থাকার জন্য ও কি করবে, ও নিজের ভিতরে এমন কিছু মলিকুল এক্সপ্রেস করবে যেটা দিয়ে টি সেলও থামায় রাখবে। আমার পয়েন্টটা বুঝছো? কয়েকটা ঘটনা বলছি। যখন টিউমার সেলটা হবে, ক্যান্সার হয়ে যাবে, শুরু হয়ে যাবে, ওই সেলগুলো আলাদা হবে। সেলগুলো যখন আলাদা হয়ে যাবে, কেন? ওর ভিতরে কিছু মলিকুল থাকবে, ফাংশনাবিলিটি চেঞ্জ আসবে, তখন বডির ইমিউনিটি ওকে অ্যাটাক করতে যাবে। কিন্তু অ্যাটাক করতে গেলে ও টিউমার সেলগুলো এত মলিকুল এক্সপ্রেস করবে, তার ভিতরে কিছু মলিকুল থাকবে যেটা অলরেডি এক্সপ্রেস হয়ে আছে কি টি সেলের বাইপাস করার জন্য। তখন এরকম বাইপাস করবে, তখন কি করবে, এটা বলে টি সেলে ধোকা দেয়া। ধোকা দিলে তখন কি করবে, ও টি সেলে বাইপাস করে অন্যান্য টিস্যুতে চলে যাবে, মেটাস্টেসিস করে ফেলবে। আমার পয়েন্টটা বুঝছো? এটা হচ্ছে ইন জেনারেল কথা বললাম। এখন আমরা যদি এমন কাজ করতে পারি, ওই যে বাইপাস যখন করতেছে ওই পয়েন্টগুলো অফ করে দিতে পারি, তার মানে কি টি সেলটা ওরা অ্যাটাক করবে না? করবে জি স্যার। স্যার। বুঝছো বাকি সবাই? ওই যে আমাদের ক্যান্সার সেলগুলো যখন চালাকি করবে, বাইপাস করবে, যেই পথ ধরে গেলে বা এই মলিকুলে টি সেলের এই মলিকুলে ইনহিবিট করলে সে কি করবে, এখানে বাইপাস করবে। তাহলে আমরা ওই পয়েন্টগুলো যদি অফ করে দেই তাহলে কি হবে? তাহলে তো আমরা কি করবে, টি সেল আর কি করতে পারবে না, টি সেলে ফাঁকি দিতে পারবে না, বা ক্যান্সার মানে মোটামুটি টি সেল গুলাই বেশি প্রমিনেন্ট, মানে ইমিউনিটি সেলগুলোরে ফাঁকি দিতে পারবে না। তখন কি করবে, ক্যাপচার করবে। এইভাবে হচ্ছে কি আমরা ডিজাইন করছি। ঠিক আছে, এটা 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 একটা অপশন, এবং এটা মেজর অপশন। আমরা দেখবো এটা একটা বড় একটা কাজ হয়। ঠিক আছে, তাহলে আমরা ড্রাগটা দেখার চেষ্টা করি। এখানে হচ্ছে কি সংক্ষেপে এই লাইনগুলো দেখছি, ধর ইমিউনিটি করে, বাট এখানে ক্যান্সার গুলো সার্ভাইভ করার চেষ্টা করে, তাকে কিছু প্রোটিন বা অ্যান্টিজেন, বা আমরা যেটা অ্যান্টিজেন বলছি, এখানে হচ্ছে মলিকুল গুলো অ্যান্টিজেন বলছে। কারণ কি, কারণ হচ্ছে কি আমাদের আমাদের ইমিউনিটি সেলগুলো তো তার এগেনস্টে গিয়ে কাজ করবে। ঠিক আছে, এই জন্য আমরা এটা ওই যে মলিকুল গুলো করছে, এক্সপ্রেস করছে, সেটাকে আমরা বলছি। ঠিক আছে, এইখানে দেখো তার ভিতরে আমি খুবই সিলেক্টিভ কিছু মলিকুল রাখছি যেগুলো খুব বেশি ইউজ হয়। দেখা যাচ্ছে ড্রাগগুলোর ক্লাসগুলো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখানে দেখো প্রথমে আসে আমরা ইমিউন চেক পয়েন্ট ইনহিবিটরস। খুব ভালো মতো দেখো, আমি অলরেডি যে কথাগুলো বলছি কাইন্ড অফ সেই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, দেখো এখানে একজন একটু পড়ো তো, যেখানে একজন কি লেখা আছে। Immune checkpoint inhibitors are a type of cancer immunotherapy that enhance the body's immune response against tumor cells. They work by blocking inhibitory checkpoints proteins such as PD-1, PD-L1, or CTLA-4, which cancer cells use to suppress T cell activity. By inhibiting this checkpoint, the therapy reactivates T cells to recognize and destroy cancer cells. দেখো কথাটা কি বলছে, আমরা যে কথাটা বললাম বাইপাস করে বা ফাঁকি দেওয়ার চেষ্টা করে, সেখানে সেই কথাটা বলছে, ওরা কি বলছে, চেক পয়েন্ট। মানে কি, এই যে এই যে মলিকুলগুলা, এইগুলা আমাদের ইমিউন সিস্টেমে বা ক্যান্সার সেলে এক্সপ্রেস হয়ে তারা কি করে, তারা এই যে লেখা আছে ক্যান্সার সেল ইউজ টু সাপ্রেস টি সেল অ্যাক্টিভিটি, মানে টি সেলকে থামায় দেওয়ার জন্য চেষ্টা করে, এইগুলা ইউজ করে, এই মলিকুলগুলো ইউজ করে। তার মানে এইগুলাকে যদি আমরা ইনহিবিট করতে পারি তাহলে কি হবে, টি সেলটা তার এগেইনস্টে কাজ করবে না। বুঝছো কি বুঝো নাই? জি স্যার। ঠিক আছে, একটু 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 দেখো, সাপোজ এখানে বিভিন্ন রকম এই যতগুলো পয়েন্ট থাকবে যারা আটকানোর জন্য, প্রত্যেকটা পয়েন্ট এখানে দেখো, এটা হচ্ছে একটা টি সেল, একটু আগে দেখাইছিলাম, আর একটা ক্যান্সার সেল। এই ক্যান্সার সেলের যে মলিকুলগুলা এর সাথে বাইন্ড করে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তার একটা চেহারা আমরা এখানে দেখাইছি। এই যে দেখো পিডিটা কই থাকে, PD-1 প্রোটিনটা কই আছে, টি সেলে আছে। ক্যান্সার সেলটা তার এগেইনস্টে PD-L1 তৈরি করবে। PD-L1 যখন এখানে বাইন্ড করবে তখন কি করবে, তখন ক্যান্সার সেল ওর বোঝানোর চেষ্টা করবে, না আমি বডির একটা নর্মাল সেলের মতো, তুমি আমাকে ডিস্ট্রয় করো না। এই বাইন্ডিং এর ফলে কি হয়, এটা আমি ইন জেনারেলি বলতেছি, বাট কি হয় এটা তো ডাউনস্ট্রিম সিগন্যাল কিছুটা আমরা দেখবো মেকানিজমে। বুঝছো ব্যাপারটা কি হয়েছে?
তার মানে এই বাইন্ডিংটা যদি আমরা অফ করতে পারি তাহলে ধরো টি সেলটা ফাংশনটা কি হবে, ও চিনে ফেলবে না এ তো ক্যান্সার সেল। ঠিক আছে, বুঝছো আমার কথাটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আবার তার পাশে দেখো CTLA4 কই আছে, টি সেলের এগেইনস্টে। এই এ যখন এই ক্যান্সার সেলের এই মলিকুলগুলা CD80 বা 86 এর সাথে বাইন্ড করে তখন আবারও ফাঁকি দেয় যে না, আমি বাইন্ড করার ফলে কি করছে, এরপরে টি সেলের সাপ্রেস করে রাখছে, না যে আমি বডির নরমাল সেলের মতো। আবার এখানে দেখো এই যে এরকম আরো কিছু আছে, এই যে ল্যাক3টা যখন এরকম ওই তার যে প্রোডাক্ট গুলো থাকবে তখন যে বাইন্ড করবে তখন হবে। এগুলো হচ্ছে কি প্রমিনেন্ট কেস। এরকম আরো মলিকুল গুলো আছে, বাট আমি তোমাদের একবারে যেগুলো খুব বেশি ওয়াইডলি ইউজড হয় অ্যাজ এ মার্কেটে বেশি দেখা যায় এবং যেগুলোর এফিশিয়েন্ট বেশি ড্রাগ হিসেবে সেইগুলো রাখছে। তাহলে দেখো পিডি আমরা প্রথমে পড়বো PD1 বা PDL1, যে কোনো একটা ইনহিবিট করলে তাদের কি, তাদের বাইন্ডিংটা কি হবে না, বাইন্ডিংটা হবে না, ফলে কি হবে না, টি সেলের যে সাপ্রেশন সেই ঘটনাগুলো ঘটবে না। ঠিক আছে, দেখো অন্য একজন কেউ পড়ো তো, দাঁড়াও আমি বলছি, এটা কে বলবো, এটা কেউ আছো তোমরা? রোজার ভিতরে একটু কষ্ট হচ্ছে না বুঝতে? উর্মিলা সাহা আছো? জি স্যার। তুমি একটু জাস্ট খালি একটু আমাদের একটু রিড আউট করবে, ঠিক আছে, কি হয় জি স্যার। এখানে দেখো এই ঘটনাগুলো কি করছে, দাঁড়াও আমরা একটু বের করি। হ্যাঁ, এই যে এটা দেখো তো, পড়ো তো। PD1 or PDL1 inhibitors. হুম, PD1 is expressed on activated T cells, while its ligand, PDL1, is often overexpressed on tumor cells to escape immune detection. দাঁড়াও, প্রথম কথা হচ্ছে কি PD1টা আমরা পেলাম এবং তার এগেইনস্টে যেটার সাথে বাইন্ডিং করবে এই যে যে কিগুলা বললাম, ক্যান্সার সেলগুলো বা টিউমার সেলগুলা কিছু মলিকুল এক্সপ্রেস করে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, সেই মলিকুল এখন পিডির এগেইনস্টে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে PDL1 দিয়ে। ঠিক আছে, এই ফুল নামগুলো তোমরা একটু দেখে নিবা, এগুলোর প্রোগ্রাম ডেড সেল বা প্রোগ্রাম ডেড সেল লাইগেন্ড 1 এইভাবে। ঠিক আছে, আমি যেভাবে চলতে সেভাবে বলতেছি, জাস্ট একটু দেখে নেন। তারপর কি করছে দেখো, নরমাল অবস্থা তার বাইন্ড করলে কি হয় সেই ঘটনাগুলো বলছে, তাহলে পড়ো। Under normal conditions, the PD1 or PDL1 binding phosphorylates the immunoreceptor tyrosine-based switch motif ITSM in the cytoplasmic domain of PD1. This acts as a brake, inducing T-cell exhaustion and apoptosis. দাঁড়াও, এখানে একটা কথা বলছে, সুন্দর কথা। PD1টা আমরা কই পাইছিলাম? আচ্ছা সবাই একটু মনোযোগ দিও, কিন্তু জিনিসগুলো আমি খুবই সহজভাবে রাখার চেষ্টা করছি, এটার ভিতরে আমার কমপ্লেক্স জিনিস ছিল। PD1টা কই পাইছিলাম? টি সেলে। টি সেলের যখন PD1 তুমি যখন দেখেন নরমাল অবস্থায় মানে কোনো ড্রাগ দেওয়া হয়, নরমাল অবস্থায় কি হয়, PD1টাকে যখন এই যে PD1 আর PDL1 যখন বাইন্ড করে এর ফলে কি হয়, PD1 এর সাইটোপ্লাজমের একটা পার্ট থাকে, মানে ওই PD1টা একটা প্রোটিন পুরা, তাই না? এই যে এরকম যখন প্রোটিনটা থাকবে PD1, তার যে সাইটোপ্লাজমের ভিতরে যে পার্টটা থাকবে এর কি হবে, এই বাইন্ডিং এর ফলে এই 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 যে নামটা দেয়া আছে দেখো, এই পুরো পার্টটা ইমিউনোরিসেপ্টর টাইরোসিন বেস সুইচ মোটিভ, এই পার্টটা যেটা সাইটোপ্লাজমের ভিতরে থাকে সেইটা ফসফোরাইলেশন ঘটে। ঠিক আছে, এই ফসফোরাইলেশন ঘটার ফলে কি ঘটে, এই ঘটনাটাই মানে PDL1 বাইন্ড করলো, এই একটা ঘটনা ঘটলো, এটা কি হিসেবে কাজ করে, ব্রেক মানে কি, এই যে আমরা গাড়ি ব্রেক করি মানে কি, থেমে যাওয়া স্যার। থেমে যাও, স্টপ করে দাও, হল্ট করে দাও পুরা, তখন তোমার ওই যে এই বাইন্ডিং এর ফলে টি সেলটা ব্রেক করে ফেললো, ফলে কি হবে, এক্সজশন, মানে ও কাজ করতে পারবে না এবং আলটিমেটলি ওর ডেথ হয়ে যাবে। দেখছো কিভাবে ফাঁকিটা দিছে ও টি সেলটা, বা ইয়াটা ক্যান্সার সেলটা কিভাবে ফাঁকি দিছে, বুঝছো তো? জি স্যার। জি স্যার। বুঝছো? এখন যদি তোমাদের জিনিসটা ধরো নাম না মনে থাকতে পারে, তাহলে তোমরা তো অন্তত এইটুকু বলবা যে PD1 এর বাইন্ডিং এর ফলে এটা হচ্ছে কি সেলের অন্যান্য কাজ, মানে ভিতরে সাইটোপ্লাজমের ডোমেইনটারে ফসফোরাইলেট করে। যদি নাও পারো তাও এইটুকু লিখতে পারবা, ফলে এই পুরো জিনিসটা ব্রেক হিসেবে কাজ করে বাইন্ডিংটার ফলে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আছে, ঘটনা আছে, এই যে এখানে দেখো, এই PD1 এর এই যখন নরমাল অবস্থায় ফসফোরাইলেট না হয় তখন হচ্ছে কি টি সেলের স্টিমুলেশন হিসেবে কাজ করে। তার মানে এটা যদি না হয় তাহলে এটাও কাজ করতে পারবে না, ওর যেটা দরকার সিগন্যালিং, এই জন্য হচ্ছে গিয়ে ও অ্যাপোপ্টোসিস ঘটবে আলটিমেটলি। তাহলে এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে অ্যাক্টিভেটেড টি সেলে PD1 আর টিউমার সেল ক্যান্সার সেলে PDL1। তাহলে আলটিমেটলি তুমি যদি এটাকে অফ করো, PD1 কে বা PDL1 কে অফ করো, আমি এখানে ড্রাগের নামটা রাখিনি মেকানিজম বোঝানোর জন্য, তোমরা একটু
আমি এখনই বলতেছি। আচ্ছা, এখানে দেখো, এটা যদি অফ করো তাহলে কি ঘটবে, ঘটনাটা কি ঘটবে বলো তো? যদি এখানে অফ করো পিডি ওয়ান এর সাথে, পিডি ওয়ান এর সাথে কোনো কিছু বাইন্ড করে দেয়, তাহলে তো পিডি এল ওয়ান এর সাথে বাইন্ড করবে না, তাই না? ওই বাইন্ডিংটা বাদ হয়ে গেল না? ফলে কি ঘটবে? এই যে যে ওর যে টি সেলের যে ব্রেক ছিল, ব্রেক হয়ে গেছিল, সেটা তো আর হবে না। টি সেলটা নর্মাল অবস্থায় চলে আসবে, ফাংশন করবে। তখন ও হচ্ছে গিয়া টিউমার সেলটা কিল করতে পারবে, কারণ এই যে টি সেল রিসেপ্টর সবাই অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এটা হচ্ছে গিয়ে কাজ করতে পারবে। পারা গেছে? বোঝা গেছে? বুঝছো তো? জি স্যার। কে বোঝে না তাই বলো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এইগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসবে। হুম, এখানে কে? সুমাইয়া আক্তার শর্মিলি, আসো। জি স্যার। বোঝা গেছে জিনিসটা, ঘটনাটা জি কি স্যার। হচ্ছে? বুঝছো তো? জি স্যার। জি স্যার। যেহেতু ইয়া নাই তো, অফলাইন ক্লাস নাই, এই জন্য আমি বারবার আলাদা আলাদা নাম ধরে বলছি, কারণ জিনিসগুলো একটু আমি ভিতরে ডাউন স্ট্রিম যে প্রত্যেকটা সিগন্যালিং বা প্রোটিন ওইগুলো রাখি নাই, একবার ইন জেনারেল করে রাখছি, যাতে আমরা অন্তত ভালো মতো বেসিকটা বুঝি। ঠিক আছে, এটা আমাদের গেল এইভাবে। তাহলে এবার সবার একটা কাজ আছে, তাহলে একটা করে ই করো সবাই। সরি, সবাই একটা করে, একটা অন্তত পিডি ওয়ান এবং পিডি এল ওয়ান ড্রাগের নাম কমেন্ট করো সবাই। বুঝছো আমার কোশ্চেনটা? সবাই এই যে যেখানে ইয়ে আছে না, এই যে চ্যাট বক্স আছে না, মেসেজ দেওয়া যায় না, এখানে সবাই একটা করে পিডি ওয়ান এবং পিডি এল ওয়ান এর যে এগেনস্টের যে ড্রাগ গুলা, সেগুলোই করো, ইনহিবিটর গুলো একটা করে কমেন্ট করো। দুই মিনিট সবাই। এবং ফিগারগুলো আমি ইজি রাখার চেষ্টা করছি। সবাই মোটামুটি এত বেশি কিছু রাখতে হবে না। ঘটনাগুলো কি ঘটে যদি পরীক্ষায় আসে, সাপোজ এখানে ধরো এই ফিগারটা দিবা, দিয়ে ঘটনাটা কি ঘটে, কেন গুরুত্বপূর্ণ, এই যে এই ঘটনাটা লিখে বলবা, তাহলে এটা যদি ইনহিবিট করে তাহলে আমার কি হবে, এই যে টি সেলের সাপ্রেসিভ অ্যাক্টিভিটি এটা আমাদের রিভার্স হবে, পরে টি সেল আবার কাজ করবে। ঠিক আছে, দেখি তো কেউ মনে মেসেজ দিছো, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা লিখতে হবে, এই যে সবাই এটা লিখলে হবে না, এটা লিখলে হবে না, এটা লিখতে হবে যে পিডি ওয়ান, আমরা কিন্তু এখানে অপশন দুইটা, আচ্ছা তুমি পিডির এগেনস্টে দিতে পারো, আর নালে পিডি ওয়ান এর এগেনস্টে দিতে, পিডি এল ওয়ান এর এগেনস্টে দিতে পারো, পিডি ওয়ান এর এগেনস্টে দিতে পারো। তাহলে কোনটার এগেনস্টে কোনটা, একটা একটা করে বলছো। পিডি ওয়ান এই যে দিছে, হ্যাঁ এম এ চালামেন, পিডি ওয়ান এর এগেনস্টে এটা, হ্যাঁ পিডি ওয়ান এই যে উর্মিলা সাহায্যে, এটা ঠিক আছে, প্রেমবলিজুমাব আর হচ্ছে কি অ্যাটাজোলিজুমাব। ঠিক আছে, এই ম্যাপ মানে কি লাস্টে তো আমি বলছি, তাই না? এগুলো সব হচ্ছে গিয়ে কাইন্ড অফ কি মলিকুলার অ্যান্টিবডি। ফর PD1, ঠিক আছে। এই যে প্রেমবলিজুমাব, এটা কিন্তু খুব ওয়াইডলি ইউজড একটা ড্রাগ, এই ড্রাগটা প্রেমবলিজুমাব খুবই দেখবা, এটা ইয়ে দেখবা। আমি এভাবে খুব বেসিক যেগুলো রাখার চেষ্টা করছি এগুলো, বাকি বাকি সবাই তো দাও না, কমেন্ট করো নাই। ঠিক আছে, দুর্বলিজুমাব PD1, হ্যাঁ নিবলিজুমাব, ঠিক আছে। যারা যারা করতেছো না, এটার কারণটা কি, এটা খুব গুরুত্ব। আমি এক্সাম্পল না দিলে কিন্তু 1 নম্বর করে কাটা যাবে। আমি দিয়ে দেবো আলটিমেট স্লাইডে, তারপরও আমি এখানে রাখিনি, যে অন্তত বেসিকটা বুঝলে এক্সাম্পল জাস্ট মাথা রাখাই যাবে। ঠিক আছে, তাহলে এটা আচ্ছা থাক, ওটা একটু বড় হয়ে যাবে। প্রোডাকশনটা তো বললাম, ঠিক আছে। ঠিক সিমিলার ভাবে দেখো, এরকম অনেকগুলা প্রোটিনের এগেইনস্টে অনেকগুলা দিয়ে এরকম কাজ করবে। এখানে দেখো এই পরের ক্লাসটা CTLA4 ইনহিবিটর মানে কি, মানে এরকম আরেকটা ইনহিবিট করব। আচ্ছা তোমাদের সিআর কি, ও কি ক্লাসে নাই? এই সিআর এখানে ই দিছে, নাইও মারুফ নাম না নাকি যেন আছে। আচ্ছা, ঠিক সিমিলার ভাবে দেখো, এটা হচ্ছে কি আরেকটা ক্লাস, মানে এরকম আরেকটা জায়গায় CTLA4, এখানে দেখো ভালো মতো দেখো, এটা হচ্ছে কি তোমার এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা হচ্ছে কোনটা বলতো? টিউমার সেলটা। আর হচ্ছে টি সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কেন বলতেছে এগুলা, আমরা তো এতদিন চিনে আসছি যে কি
এখানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কেন বলছে বলতো টিউমার সেল রে? স্যার টিউমার সেলটা নর্মাল সেল থেকে ডিফারেন্ট হয়, ওই জন্য এটা অলরেডি অ্যান্টিজেন। ওই যে বললাম তার সারফেসে কি অলরেডি এমন কোন মলিকুল গুলো এক্সপ্রেস হচ্ছে যেটা হচ্ছে কি আমাদের টি সেল রিকগনাইজ করতে আসবে। আলটিমেটলি অ্যান্টিজেন তো তাই, যেটা ডিফারেন্ট রিকগনাইজ করতে যাবে, এই জন্য আমরা বলছি এটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। দেখো ঘটনাটা কি বলছে এইখানে ওইরকম ভাবে, এই যে এখানে দেখো দুটো মলিকুল CD28, দেখো CD28 আর হচ্ছে গিয়া CTLA4। এই আমি আবার বলছি ফুল ফর্মগুলো একটু দেখে নাও, খুব বেশি ওয়াইডলি ইউজ যেটা আমি সেটাই বলতেছি, ঠিক আছে? এখানে ধরো এটা হচ্ছে গিয়ে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট অ্যাসোসিয়েটেড প্রোটিন, এটার জন্য আসতেছে। ঘটনা কি বলছে, দুইটা দেখো CD28 CTLA4 দুইটা প্রোটিনই কই আছে, কোথায় আছে? স্যার টি সেলে আছে। টি সেলে আছে। দেখো ব্যাপারটা হচ্ছে কি আর এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে টিউমার সেল, এর উপরে কি আছে, এটা B7টা কি B7 একটা লিগেন্ড হিসেবে বলতেছে, যেটাকে আমরা B7 এর দুইটা ভাগ আছে, মানে দুই টাইপের হতে পারে, CD80 86 দুইটাই হতে পারে, এই প্রোটিনগুলো হতে পারে, ঠিক আছে? এখন দেখো এখানে গ্রিন সিগন্যাল একটা জিনিস দেখাইছে, দেখছো? আর এটা হচ্ছে রেড সিগন্যালটা, মানে কি এর মানেটা কি বোঝাচ্ছে, B7 এটার সাথে বাইন্ড করতে পারে, B7 এটার সাথে বাইন্ড করতে পারে, কিন্তু ঘটনাটা কি ঘটবে দেখো। সরি, এটা হচ্ছে গিয়ে জাস্ট খালি সিম্পল একটু নিজেরা একটু ট্রাই করবা। হ্যাঁ, এটা হচ্ছে ধরো কি ট্রাই করবা, সোহাগ মোল্লা, সোহাগ মোল্লা আছো? Yes, sir. সোহাগ মোল্লা একটু জাস্ট দেখো তো, এই যে CD28 B7 এবং CTLA4 এর সাথে ধরো কি হতে পারে, জিনিসগুলো এখানে কি দেখাচ্ছে আসলে, এই তিনটা জিনিস কি হচ্ছে, স্যার সিগন্যালিং হচ্ছে দেখা যাচ্ছে। সিগন্যালিং হচ্ছে মানে কোনটার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, দুটো দেখো অপোজিট ঘটনা। হ্যাঁ স্যার, একটা রিসিভ করতেছে আর একটা মানে সেন্ড করতেছে। না, এটা B7 টা কমন, এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে টিউমার সেলের ক্ষেত্রে, এখানে তো টিউমার সেল, এই টিউমার সেলটা বাইন্ডিং অ্যাফিনিটি আছে দুইটার সাথেই। জি স্যার। কিন্তু ওর সাথে যখন বাইন্ড করে তখন কি ঘটে, স্যার অ্যাক্টিভেশন হচ্ছে, অ্যাক্টিভেশন, টি সেলটা অ্যাক্টিভেশন ঘটে, মানে ওর সাথে যদি বাইন্ড করে তাহলে ও হচ্ছে কি হবে, বেঁচে থাকবে না মরে যাবে? ও মরে যাবে। আর ওর সাথে যদি বাইন্ড করে তাহলে কি হবে, স্যার ইনহিবিট হয়ে যাবে। ইনহিবিশন, মানে টি সেল যদি ইনহিবিশন হয় বেঁচে থাকবে। এখন ওর লাভ কার সাথে বাইন্ড করা, স্যার CTLA4 এর সাথে CTLA4 বাইন্ড করা হচ্ছে কি ওর জন্য লাভজনক। এখন ও সবসময় এই জন্য কি অ্যাফিনিটি থাকবে ওর সাথে বাইন্ড করা। কিন্তু আমরা যদি ড্রাগ দিয়ে দেই এখানে CTLA4 এর এগেইনস্ট একটা অ্যান্টিবডি ডেভেলপ করে, যেহেতু এটা প্রোটিন তার এগেইনস্ট এখানে বাইন্ড করে থাকলে, এই যে দেখো এই যদি বাইন্ড করে তাহলে এই B7 টা কার সাথে বাইন্ড করবে, CD24 এর সাথে, CD28 এর সাথে, এবং তখন কি করবে, টি সেলটা অ্যাক্টিভেট করে ওরে হয়ে যাবে এবং এটা মরে যাবে স্যার। ঠিক আছে, বোঝা গেছে তো? খুবই ইজি না ব্যাপারটা? ইয়েস স্যার। এখন এখানে ধরো অ্যাক্টিভেশনের জন্য আরো কি কি প্রোটিন আছে না আছে এটা তোমরা অবশ্যই কিন্তু দেখবা। ধরো এটা সিগন্যালিং পাথওয়ের মাধ্যমে যাবে, কোন ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা তার টার্গেট, অ্যাক্টিভেট করলে কোন প্রোটিনটা তৈরি হবে, যার ফলে বলতেছি আমরা এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভেট হওয়া মানে কি আসলে, টি সেলগুলো এটা যদি সাইটোটক্সিক টি সেল হয় কি হবে, কি তৈরি হবে বলতো? আমরা বলছি অ্যাক্টিভেট হওয়া মানে কি, বারবার বলছি, এটা তো আমি সংক্ষেপে বলছি। ধরো এটা সাইটোটক্সিক টি সেল, থ্যাংক ইউ, তুমি ভালো বলছো। ওটা অন্য কেউ, মারজান তো বুঝেছো। সায়েদ নূর মোহাম্মদ আছো? সায়েদ নূর মোহাম্মদ নাই, সায়েদ আতাউল্লাহ, আয়াতুল্লাহ আছো? এই আচ্ছা, তোমার কই মানে যারা ই করেছো? তারপর হচ্ছে গিয়া সামিরা সাফা, তারপর হচ্ছে গিয়া নাম আছে, রাজা নাম লেখা আছে এখানে। জি স্যার। আচ্ছা, এটা কি বোঝা গেছে? আমরা বলতেছিলাম যে টি সেল যদি সাইটোটক্সিক টি সেল হয় ওখানে কি হয় আসলে, কি তৈরি হবে আসলে জিনিসটা, আমরা বলছি অ্যাক্টিভেশনের ক্ষেত্রে, আমরা কিন্তু বলছি এটা প্রিভিয়াস ক্লাসে পড়া। কি এমন তৈরি হতে পারে সাইটোটক্সিক টি সেল হলে? আচ্ছা, যে কোনো কেউ কি তৈরি হতে পারে আলটিমেটলি? স্যার সেলটাকে ডিস্ট্রয় করে দিবে ডিরেক্টলি, সাইটোকাইন রিলিজ করে। না, সাইটোকাইন তো টি হেল্পার সেল থেকে আসবে মানে মেইনলি। এখানে একটা জিনিস আছে স্পেসিফিক, আমি বলছি সাইটোটক্সিক টি সেলের ক্ষেত্রে, মনে আছে?
একটা প্রোটিন আছে, দাঁড়াও আমি বের করি, দেখো এটা সুন্দর মতো, এটা আবার উপরে দিতে হবে, এগুলো তো মনে রাখতে হবে, নাহলে তো ক্লাস তো আমাদের ধরো ইফেক্টিভ হবে না। এই যে হেল্পার সেল, এই যে এখান থেকে হচ্ছে সাইটোকাইন গুলো গেছে, এই যে মনে আছে, দেখো তো এখানে দেখা যাচ্ছে না, লাল করে লেখা আছে, কি লেখা আছে? লাল একটা পারফোরিন, মনে আছে? এগুলো খুব ভালো মতো কিন্তু বলছিলাম। হ্যাঁ, তার মানে এই অ্যাক্টিভেশন গুলো আসলে আমি ওইগুলো যাইনি, ধরো এই হয়তো বা টি সেল অ্যাক্টিভেশন করার ফলে ডাউন স্ট্রিম ধরো অনেকগুলো প্রোটিন থাকবে, এই প্রোটিনটা কি আলটিমেটলি এই টি সেল থেকে যদি সাইটোটক্সিক টি সেল তার পারফোরিনটাকে প্রোডাকশন বাড়াবে, মানে কি পারফোরিনের সাথে যে রিলেটেড জিন ছিল এটার এক্সপ্রেশন ঘটবে। ঠিক আছে, বোঝা গেছে তাহলে? পারা যাবে? আচ্ছা, যদি থাকে কনফিউশন থাকে বলো, আমি খুবই ওয়েতে বলতেছি। স্যার ইনহিবিশন মানে হচ্ছে এপিসি সেল, মানে হচ্ছে স্যার টিউমার সেলটা হচ্ছে কাজ করবে স্যার, মানে বাইপাস করে এটার মধ্যে ধরো যেতে পারবে। ও তো কি করবে, ও যদি অন্য জায়গায় বেঁচে থাকতে চায়, অন্য ওর ক্যান্সার সেলের যে নেচার, ও অনেকদিন বেঁচে থাকতে চায়, ও অন্যান্য অর্গানে চলে যায়, এবং ও যখন নাম্বার অফ সেলে যখন বাড়ে, বডির নিউট্রিয়েন্ট গুলো নিজে নিয়ে নেয়, নর্মাল সেলগুলো ডিস্ট্রয় হয়, তার মানে ওর টেন্ডেন্সি বেঁচে থাকবে। এখন ওর বেঁচে থাকার জন্য কি আমার বডির যে সৈন্য সামন্ত কি টি সেল, ওর ফাঁকি দিতে হবে না? ও ফাঁকি দেওয়ার জন্য কি করবে, ওর যে টি সেলের এগেইনস্ট মলিকুলার এগেইনস্ট তার বাইপাস করার জন্য কিছু মলিকুল থাকবে, তো তার বিভিন্ন মলিকুল থাকবে, তার একটা হচ্ছে কি বি7 লিগ্যান্ডটা। বি7টা কি আসলে? বি7 লিগ্যান্ড বলতে বোঝা যায় সিডি ওই টিউমার সেলের সিডি80 বা সিডি86 প্রোটিনটা, এটা যখন ওর সিটিএলএ4 এর সাথে বাইন্ড করে টি সেলের সাথে, তখন হচ্ছে গিয়ে সামহাউ কোনোভাবে টি সেলটা ইনহিবিট হয়ে থাকে, তখন তো আর ওকে কিল করতে পারবে না টিউমার সেলকে। কিন্তু ও যদি আবার আমাদের টি সেলের CD28 যদি ওর সাথে বাইন্ড করে, ফলে এই যে এরকম ও অ্যাক্টিভ হয়ে যায়, ওই সেলকে মেরে ফেলে। ফলে আমাদের টার্গেট কি থাকবে এবার বলো তাহলে? ইনহিবিশন করা। আমাদের টার্গেট থাকবে হচ্ছে গিয়ে যাতে নাকি এই ও যাতে মরে যায়, ও যাতে মরে যায়, এর ফলে এটাকে ইনহিবিট করে দিতে হবে, ইনহিবিশনটাকে অফ করে দিতে হবে, এই টি সেলের ইনহিবিশন অফ করে দিতে হবে, টি সেল অ্যাক্টিভ রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে গেলে হচ্ছে গিয়ে এটাকে অফ করলেই এটার সাথে বাইন্ড করবে, ফলে অ্যাক্টিভ হয়ে যাবে। এবার বুঝছো? জি স্যার। বুঝা গেছে? খুবই সংক্ষেপে বুঝাইছে। এটা যদি হয় তাহলে দেখো এটা আরেকটা প্রোটিন আছে ল্যাক3, এইটাও দেখো এটা থাকবে, এটা সবার বাসার কাজ দিব, এটা একই ওয়েতে একই ওয়েতে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, এর ফলে কি করছে দেখো, এই যে দেখো এখানে দেখো টিসিআর সিডি3 যখন কমপ্লেক্স হয়, এটা হচ্ছে কি অ্যাক্টিভ হয়, পজিটিভ সিগন্যাল দিচ্ছে, কিন্তু এটা যদি হয় ল্যাক3 যখন ইনহিবিট হয়, তখন হচ্ছে কি ইনহিবিট করে ল্যাক3 কার সাথে? এই যে অ্যান্টিজেন প্রেজেন্ট সেল, মানে কি টিউমার সেলের। আচ্ছা, এটা আমি বললাম, এটা ফিগারটা এখানে দেওয়া থাকবে, সবাই লেখো কি ল্যাক3 ইনহিবিটর। এটা আমি সবার কি হোমওয়ার্ক, ঠিক আছে? কালকে ধরো এটা 30 সেকেন্ড করে পাবা, এটা বলার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি বললাম, এই যে এতক্ষণ পড়ছিলাম হচ্ছে গিয়ে আমরা কি বললাম, এই যে চেক পয়েন্ট ইনহিবিটর ইনহিবিট করে, আর একটা অপশন আছে, এটা খুবই বর্তমানে হচ্ছে গিয়ে চলতেছে আমাদের, কি এটার নাম শুনছি আমরা সবাই? কার-টি সেল থেরাপি। কার-টি সেল থেরাপি, এটার নাম শুনছি, এটা কিন্তু খুব বেশি ইউজ হয়, যদিও কস্টলি, কিন্তু ইউজ হয়, বা এখন খুব বেশি রিসার্চ চলতেছে এবং ইউজ হচ্ছে। এটার নাম শুনছো সবাই নাকি শোনো নাই? স্যার শুনি নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে রেসপন্স করতে হবে না শুনলেও। দেখো এই জিনিসটা অনেকের ক্ষেত্রেই নতুন, এইগুলো নিয়ে মোটামুটি আমাদের হয়তো বা দু একটা নামটা আমরা শুনে আসছি। তাহলে আমরা বাসার কাজ কি দিলাম, এটা বাসার কাজ দিলাম, ঠিক আছে? ল্যাক3 ইনহিবিটর, এটা কিভাবে কাজ করে দেখবা, এরকমই কোনো না কোনো ভাবে এইগুলো দুটোর সাথে মিলবে। সো যেহেতু মিল আছে, জাস্ট একটু দেখে এসে বলবো আমাকে, ঠিক আছে? কার-টি সেল থেরাপি মানে কি দেখো, কাইমেরিক অ্যান্টিজেনিক রিসেপ্টর। কাইমেরিক কি? নামের ভিতরে আমরা মেকানিজমের অর্ধেক বুঝে যাবো। কাইমেরিক কি? কাইমেরিকটা হচ্ছে গিয়া কোনো কারণে ওই যে ফরেন যেটা বোঝায় কি, নর্মালি ধরো মাইস থেকে আমরা আসি না, আমাদের অ্যান্টিবডি একটা সিগনিফিকেন্ট পার্টের অংশ থাকে হচ্ছে গিয়া কি, আমরা তখন পড়লাম দেখো, ওই যে একটু আগে যখন পড়লাম পলিক্লোনাল অ্যান্টিবডি, মনোক্লোনাল অ্যান্টিবডি, এখন ওই অ্যান্টিবডি আসলে কই থেকে পাইছিলাম আমরা আলটিমেটলি? স্যার প্লাজমা সেল। মানে আলটিমেটলি কোন অ্যানিমেল, মানুষের তো না,
মাইসের থেকে পাইছিলাম। এখন যতই ও কাজ করুক, তুমি ওইটা যখন আমাদের হিউম্যানের বডিতে আনবা, তখন কি তার এগেইনস্টে একটা অ্যালার্জিক রিঅ্যাকশন হওয়ার চান্স থাকবে না? জি স্যার। থাকবে কি? এটা কি স্যার হোস্ট সেল ডিএনএ চলে আসে এরকম ব্যাপারটা স্যার? সরি, তোমার কথা শুনি নাই। হোস্ট সেল যেটা বলে স্যার, হোস্ট সেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন যখন আমরা Hostile মানুষের DNA বডিতে আবার যখন দিব, ওটা তো আলটিমেটলি অ্যান্টিবডিটা মানুষের বডির জন্যই। যখন দিব তখন কি করবে ওটা? কিছুটা হলেও অ্যালার্জিক রিঅ্যাকশন দিবে না, কারণ তো ওটা তো এই থেকে আসছে। কিভাবে হয় না হয় এটা পরে হিসাব, কিন্তু যখন মাইস থেকে আনবা তখন তো এটা মানুষের বডির ভিতরে। যেমন আমরা দেখছো না, ওই যে ইনসুলিন যখন আগে যখন সোয়াইন বা কাউর ভিতর থেকে দেওয়া হতো, তখন আলটিমেটলি কি দেখা যেত? অ্যালার্জিক রিঅ্যাকশন শুরু হয়ে যেত। তো ওইরকম ধরো এটা যদি প্রোডাকশন করে আনো, তাহলে কি হবে? অ্যালার্জিক রিঅ্যাকশন দেওয়ার চান্স থাকবে না। তখন কি করে অ্যান্টিবডির আমরা কি জানি? দুইটা পার্ট। কি কি দুইটা পার্ট আমরা কোন নামে চিনি? এই বলো, অ্যান্টিবডির দুইটা পার্ট আমরা কি নামে চিনি? একটা হচ্ছে কি ভেরিয়েবল পার্ট, একটা কনস্ট্যান্ট পার্ট। এটা তো জানি আমরা নাকি? হ্যাঁ জি স্যার। আচ্ছা দাঁড়াও, এটা তো জানতে হবে, এইগুলো না জানলে হবে? এটা কি দেখা যাচ্ছে ছবিটা? এই ছবিটা দেখা যাচ্ছে নাকি? দেখো, জি স্যার। এই অর্গানাইজ করে কে? এই যে দেখো, এই ভেরিয়েবল জিনিসগুলো আছে, যে খুবই হাইপার ভেরিয়েবল আর ভেরিয়েবল যে জিনিসটা। আর এটা কি? এই পার্টটা মোটামুটি এক সাইড কনস্ট্যান্ট রিজিয়ন। সো এই যে কাইমেরিক বলতে বোঝাচ্ছে, দেখো এখান থেকে বুঝবা কাইমেরিক মানে কি, যে অ্যান্টিবডিটা তো কই থেকে আছে? ইঁদুরের বডির। এইটুক হচ্ছে কি ঠিক রাখছে, এইটুক ঠিক রেখে এই কনস্ট্যান্ট পার্টটা মানুষের বডির, মানুষের শরীর থেকে নিয়ে অ্যান্টিবডিকে এনে অ্যাড করে দিবে। তাহলে কি হবে? তাহলে অ্যালার্জিক রিঅ্যাকশনের চান্স কি অনেক কমে যাবে না? স্যার কনস্ট্যান্টটা শুধু মানুষের বডির মধ্যে দিবে, আর ভেরিয়েবলটা দিবে না। ভেরিয়েবল রিজনটা হচ্ছে কি তখন রাখবে, কারণ আলটিমেটলি ফাংশন তো এইটুকুই। সো এইটুক যে ইদের বডি থেকে আনবে, এইটুক ঠিক রেখে কনস্ট্যান্ট পার্টটা হচ্ছে কি আমাদের কি হিউম্যানের বডির অ্যান্টিবডি অ্যাড করে দিবে। বুঝা গেছে তো? স্যার করে দিলে কি অ্যালার্জি রিঅ্যাকশন হবে না? বুঝি নাই, দুইজন কথা বলছে একসাথে। আচ্ছা নূর বল। স্যার তার মানে হচ্ছে কনস্ট্যান্ট পার্টটা হিউম্যানের থাকবে আর ভেরিয়েবল পার্টটা হচ্ছে মাইসের থাকবে। মাইস বলতে যে অ্যানিমাল থেকে আনো, নরমালি আমরা মাইস থেকে আনি। মাইস থেকে যেটা আনতেছে ওটা। মাইস থেকে আনা বড় কারণ কি? জেনেটিক সিমিলারিটি অনেক বেশি। কত পার্সেন্ট? অনেক পার্সেন্ট। এগুলো স্যার দেখবা, এগুলো তো নিজের মনে কোশ্চেন আসতে হবে। কারণ কি দেখো, আমি এত বড় একটা চ্যাপ্টারের জন্য হয়তো বা তোমার 5-6টা ক্লাস নিব বা 7টা ক্লাস নিব, কিন্তু এই চ্যাপ্টার এটা তো ধরো এক একটা কাইমেরিক অ্যান্টিজেনিক রিসেপ্টর নিয়ে তোমার 100 ক্লাস নেওয়া যাবে, এত কাজ হয়। সো কি করে দেখো, এখন যদি মোটামুটি বুঝো, এইটুকু আমরা বুঝলাম কাইমেরিক মানে হচ্ছে কি তার তখন কি আর অ্যালার্জিক রিঅ্যাকশন আর হবে না স্যার তখন, যদি আমরা কনস্ট্যান্টটা অনেক কম। তাহলে দেখো বুঝো ব্যাপারটা। এই পার্টটা যদি হয়, এটুক দেখে তো আমরা বুঝতেছি এটা হচ্ছে কি পুরো ভলিউমের অ্যান্টিবডির ভলিউমের বা ওয়েটের, এটা হচ্ছে কি 70-80%, আর এটুক কি 10-20%। এটুক তো বোঝা যাচ্ছে। তার মানে কি, আমরা যদি এইটুক হিউম্যানের করে দেই, তার মানে আমরা এইটুক তো বলতে পারি যে অ্যালার্জিক চান্সটা, রিঅ্যাকশনটা 80% কমে আসবে নাকি? জি স্যার। বুঝছো তো? এইভাবে করে আমরা অ্যালার্জিক রিঅ্যাকশনের পার্টটা কমাই, চান্সটা কমাই। ঠিক আছে? আচ্ছা দেখো, এখন দেখো এখানে কি করছে, টি সেলের সাথে কি করছে? একটা অ্যান্টিজেন রিসেপ্টর প্রডিউস করবে। টি সেলের উপরে একটা অ্যান্টিজেন রিসেপ্টর তৈরি করবে, সেটা কাইমেরিক। দেখো এটার উদ্দেশ্যটা কি? আমরা যে নর্মাল টি সেল, আমাদের বডির যে টি সেলের উপরে আমরা এরকম একটা অ্যান্টিজেন রিসেপ্টর আমরা তৈরি করব। সেটা কিভাবে তৈরি করবো আমি আসতেছি। ফলে কি হবে দেখো তো, কি ওর উদ্দেশ্যটা কি হতে পারে? আমরা এতক্ষণ কি পড়লাম, যে একটা টি সেলগুলা কি করে, বিভিন্ন ধরনের মলিকুলের উপরে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা টিউমার সেলের বিভিন্ন
মলিকুল গুলা কি করে, অ্যাটাক করে না, ওর সাথে বাইন্ড করে, অ্যাটাক করে, তার ফলে কি করে, ওকে ডিস্ট্রয় করে, তাই না? এই রিসেপ্টরটা আমরা টি সেলের উপরে বা টি সেলের উপরে এক্সপ্রেস করাবো ইঞ্জিনিয়ারিং করে। এটাই হচ্ছে কি থেরাপিটা। ফলে কি করবে, আমাদের ক্যান্সার সেলের কিছু মলিকুলকে টার্গেট করে তার উপরে যায় বাইন্ড করবে। মানে বুঝছো আমার কথাটা? বুঝছো? একটু কমপ্লেক্স, বাট ছবি দেখালে বুঝবা, এই জন্য আমি একটু ইনিশিয়ালি বলে নিচ্ছি। বুঝছো নাকি বোঝো না আমি কি বলতেছি? আমাদের কি জি করব, স্যার এই প্রোটিনটা গিয়ে টি সেলের উপর আবার বাইন্ড করবে। বাইন্ড করব টি সেলের উপরে আমরা একটা অ্যান্টিজেন রিসেপ্টর যেটা কাইমেরিক টাইপের, সেটা আমরা ইনডিউস করাবো বা তৈরি করব। সেই টি সেলটা আমরা যখন বডিতে দিব, তাহলে কি করবে, ওই যে যার এগেইনস্টে আমরা এই অ্যান্টিজেন রিসেপ্টরটা বানাইছি, তৈরি করছি, তাকে গিয়ে বাইন্ড করবে। এটা কার এগেইনস্টে? এটা থাকবে টি সেল, ওই যে টিউমার সেলের। ফলে ওই টি সেলটা ওই টিউমার সেলের কি করবে, ধরে ওই অ্যান্টিজেনের কাছে গিয়ে, অ্যান্টিজেনের কাছে যাওয়া মানে কি, ওই টিউমার সেলের কাছে যাবে, গিয়ে ওকে ডিস্ট্রয় করবে। এটা হচ্ছে গিয়ে মেকানিজম না, নরমাল একটা প্রসিডিউর। বোঝা গেছে? মোটামুটি বুঝছো? আমাদের থেরাপিটা কি, এখানে টি সেলের উপর এই অ্যান্টিজেন রিসেপ্টর থেকে আমরা কি করব, এক্সপ্রেস করাবো, তৈরি করব। ঠিক আছে? এটা আমরা ধরো একটু জিন থেরাপির মতো, এই জন্য ফুললি না গিয়ে আমি একটু সংক্ষেপে রাখার চেষ্টা করছি। এই ছবিটা দেখো, এই ছবিটা কি বোঝা যাচ্ছে? ছবিটা বোঝা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, এটা একবারে সংক্ষেপে একটা ফিগার আছে। সাপোজ এ হচ্ছে গিয়া পেশেন্ট। কি পেশেন্ট? আমরা এখানে ক্যান্সার স্যার। ক্যান্সার পেশেন্ট। এই ক্যান্সার পেশেন্টের ভিতরে যে সেলগুলো থাকবে, ব্লাড থেকে নিয়ে আমরা তার টি সেলগুলো বডি থেকে বের করে আনছি। এটা নরমালি হচ্ছে এই জন্য বললাম, এটা জিন থেরাপির মতো ল্যাবরেটরি ওয়ার্ক অনেক বেশি। এই জন্য বলছি এটা ধরো একটু অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট বা রিসার্চ লেভেলের একটা জিনিস আর কি। ঠিক আছে? টি সেলটাকে আনলাম, বুঝছো? কিন্তু টি সেলগুলো এনে এইবার দেখো ওই যে জিন, তার ভিতর ভাইরাস কি ভেক্টর হিসেবে কাজ করবে। ভাইরাসের সাহায্যে ভাইরাস দিতে পারি, বা অন্যান্য ক্ষেত্রে আমরা কি দিতে পারি, ভাইরাস বাদে আর কি, এই যে কোনো জিন ট্রান্সফার করার ক্ষেত্রে কি ইউজ হয় বলো তো? ভাইরাস বাদে ব্যাকটেরিয়া, তারপর আর কি আছে, ইস্ট আছে, তাই না? এইগুলো আমরা জানি। সো এইগুলো কি করে, এরা খুব স্মল মাইক্রো অর্গানিজম, এরা জিনটাকে নিতে পারে। এখন এটা ধরো কিভাবে জিন আমরা ইনপুট করি না করি, কাটি, এটা কি জানো আসলে? এটা তোমার পড়ে আসার কথা কোথায়? জি স্যার রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটে, লাইগেজ দিয়ে জোড়ানো। তোমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কিছুটা আইডিয়া থাকার কথা। সো ওইটাই আমি বলছি যে এটা জিন থেরাপির সাথে রিলেটেড। ফলে কি করবে, ওই যে ধরো টিউমার সেলের যে জিনটা কোন একটা মলিকুল তৈরি করছে, যেটা আমরা অ্যান্টিজেন বলতেছি, সেই জিনটা ভাইরাস দিয়ে আমরা কি করব, টি সেলের ভিতরে দিয়ে দিব। ঠিক আছে? বুঝছো? এবার দেওয়ার ফলে কি হবে, টি সেলটা কি করবে, টি সেলটা কি করবে, টি সেলটা ওইটার এগেইনস্টে তার সারফেসে একটা অ্যান্টিজেন বাইন্ড করবে। এর ফলে এই যে বাইন্ড করলো, ওই যে জিনটা প্রোডাক্ট তৈরি হবে এখানে। এর ফলে কি করবে, এ যায় যখন পেশেন্টকে দেয়া হবে, তখন কি করবে, ওই ক্যান্সার সেলের এই মলিকুলগুলো তার এগেইনস্টের মলিকুলকে গিয়ে বাইন্ড করবে। তোমাদেরকে যেটা কঠিন মনে হচ্ছে, একটু জাস্ট বোঝার চেষ্টা কর কি করছে। প্রথম স্টেপে কি করছে, একজন বলো তো এখানে কি করছে? স্যার এখানে কি বলো তুমি? হ্যাঁ বলো। ক্যান্সার পেশেন্ট থেকে প্রথমে টি সেলটা বের করে আনা হয়েছে স্যার। এইবার যেই টিউমার সেলের এগেইনস্টে সেটা টি সেলটারে কাজ করবে, তার একটা জিন ইনহিবিট প্রোডিউস করছে। ফলে জিনটাকে দিলে কি তার একটা কি প্রোডাক্ট তৈরি হয়ে যাবে না ওই টি সেলের ভিতরে? এই যে সেটা দেখাচ্ছে। এটা দেখো, এটা হচ্ছে কি একটা স্কিমেটিক ফিগার মোটামুটি দেয়া হয়েছে। এখন এটাতে যখন পাবা, এটাকে সে কি করছে, এক্সপ্যানশন করছে। এই যে দেখো, এক্সপ্যানশন করছে মানে যতগুলো বাড়াচ্ছে তার নাম্বারটা বাড়াচ্ছে। এবার আবার ব্লাড হিসেবে কি করবে, আবার ওই যে ধরে ফেলবে, কি করবে, ওই পুরো জিনিসটাকে কি লিকুইড হিসেবে আবার পেশেন্টের বডিতে ট্রান্সফার করবে। এই যে দেখো, কাজ করে এনে একটা অ্যান্টিজেন রিসেপ্টর করায় অ্যান্টিজেন রিসেপ্টর বানায় এটা দেবে। এইবার যার এগেইনস্টে দৌড়ছিল তাকে ধরে ফেলবে। এই যে দেখো ধরে ফেলছে, ক্যান্সার সেলের সেই মলিকুলগুলোকে ধরে ফেলছে। একটু বোঝা গেছে? এটার অনেক বড়ই আছে, বাট সংক্ষেপে কি বোঝা গেছে কি করছে?
জি স্যার, স্যার হচ্ছে হ্যাঁ, বলো। ওই ছবিটা একটু যদি বের করতেন। আচ্ছা, ছবিটা ঠিক আছে। হ্যাঁ, বলো। স্যার এখানে যে আমরা টি সেলের উপরে যে মানে এক্সট্রা করে যে জিনটা লাগাচ্ছি বের করে নিয়ে আসি, এটা কি হ্যাঁ, ক্যান্সার বডির ভেতরে যে ক্যান্সার সেল আছে সেটার সাথে রিলেটেড, বা হ্যাঁ, সেটারই কোনো অংশ মানে আমরা বাহির থেকে রিকমেন্ডেড দেখো, এর এই সাহায্যে এই প্রসেস যে করে আবার বডিতে দিচ্ছি? এটা 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 একটা বড় জিনিস। এটা হচ্ছে কি নরমালি আমরা এটা কি করি, এই জিনগুলো আমরা কি আকারে দিই বলতো, ভেক্টর আকারের ভিতর দিই, এটা তোমাদের জানার কথা। এটা কিভাবে দিই? এখন এটা তো ধর ক্যান্সার সেল থেকে কেটে এনে দেওয়ারছে, এটা আরেকটা প্রসেস আছে, এটা তোমাদের জানার কথা। কি স্মল ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ, এটা কি বলি, বা জিন, এটা কি বলি শর্ট শর্ট আকারে? স্যার জিনোম টাইপ। জিনোম না, জিনোম না, এটা না, জিনোম না। জাস্ট আচ্ছা সবাই স্যার, ভেক্টর। এটা হচ্ছে কি ডিজাইন করি আমরা, প্রাইমার হিসেবে ডিজাইন করি, প্রাইমার। এখন তোমরা এটা একটু নিজেরা একটু দেখবা, সেটা কি ডিরেক্ট জিন কেটে এনে লাগে নাকি প্রাইমার হিসেবে ইনফিউজ করে। প্রাইমার তো পড়ছো? জি স্যার, মানে আমার ওইটাই ছিল যে যে ক্যান্সার সেলটা বডিতে আছে সেটার হ্যাঁ, থেকে কেটে নিয়ে এসে লাগাচ্ছি। হ্যাঁ, 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 এটা হতে পারে। আলটিমেটলি দুটোই হতে পারে। আর নাহলে তুমি যেটা সিনথেসিস করতে পারো ডিএনএ সিনথেসিস হিসেবে, আলটিমেটলি এটা ডিএনএ ফ্র্যাগমেন্ট আর জিন বলি যেটা বলি, দুটোই হতে পারে। এখন এটা তুমি আমাকে জানাবে স্পেসিফিক কোনটা করে। দুটোই করা যায়, এবং দুটো করা গেলে কোনটা লাভ, কোনটা কি লাভ, কোনটা কি ক্ষতি। মানে একটা হচ্ছে কি তুমি ডিজাইন করলা, তুমি জানো যে ক্যান্সার সেলের এই জিনটা আছে, তো এটা তুমি ল্যাবরেটরি সিনথেসিস করতে পারো, আর নাহলে ওটাকে কেটে আনতে পারো। কোনটার কি লাভ, কোনটার কি ক্ষতি আমাকে জানাবা। বুঝছো? জি স্যার। দুটো অপশন তোমার, ঠিক আছে? আর কেউ? আচ্ছা, এখানে হচ্ছে কি নুসরাত জাহান সিমেন, আসো? ইয়েস স্যার। বোঝা গেছে কি হবে মোটামুটি? এটা ধরো একটা বিশাল প্রসিডিউর, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইটসেলফ একটা বড় টেকনোলজি বা অনেক বড় কাজ। মোটামুটি বোঝা গেছে তো কি হবে জি এখানে? স্যার, বুঝা গেছে। জি স্যার। বলো তো কি করছে? এটা খুব বেসিক সিম্পল। ধরো তার টি সেলটাকে বেশি আমরা কি করতেছি, এক্সপ্রেসিভ করতেছি, বেশি অ্যাক্টিভেট করছি। এজন্য জি কি স্যার। হয়েছে, স্যার প্রথমে হচ্ছে আমরা ক্যান্সার পেশেন্ট থেকে হচ্ছে ওই টি সেলটাকে হচ্ছে নিয়ে নিলাম, আসবো, তারপরে ওটাকে হচ্ছে পুরোটা ল্যাবরেটরি প্রসিডিউর ভিতরে কাজটা করবো, হ্যাঁ, তারপরে তারপরে ওটা হচ্ছে ওটার এগেইনস্টে রিসেপ্টর বা হচ্ছে যেগুলো হচ্ছে ওটার বিরুদ্ধে কাজ করবে ওগুলো হচ্ছে প্রডিউস করবে, হ্যাঁ, দেন এক্সপেনশন হবে, দেন ওটা হচ্ছে পেশেন্টের। যখন এটা তৈরি করবে, ধরো তুমি 10টা সেলের ভিতরে ভেক্টরটা দিলা, 10টা সেলের ভিতরে তার হবে না, ধরো 5টা সেলের ভিতরে, 5টা টি সেলের ভিতরে ভেক্টর থেকে জিনটা গেল, তার মানে ওই 5টা সেল হচ্ছে কি করবে, ওই কাইমেরিক অ্যান্টিজেনের রিসেপ্টরটা তার ভিতরে চলে আসবে, উপরে চলে প্রডিউস আসবে। হবে। এরপরে যখন এক্সপেনশন করবা, এক্সপেনশন করার ফলে কি হবে, এটা ফলে এটা হচ্ছে ওই ক্যান্সার সেলের বিরুদ্ধে কাজ করবে আর ওই ক্যান্সার সেলগুলোকে হচ্ছে ডেথ করে দিবে আর কি। ঠিক আছে? এটা নিয়ে তোমরা একটু স্টাডি করবা সবাই, বাকি সবাই মানে বেসিকটা তো বোঝা গেছে কি হচ্ছে। নূরজাহান রেসপন্স দিছে, আলামিন, এমএস আলামিন, জি স্যার, বুঝতে পেরেছি। বোঝা গেছে? ঠিক আছে? জি তাহলে স্যার। এটা নিয়ে আমাদের বড় রকমের কাজ থাকবে, এটা নিজেরা তো ভালো মতো করবাই। আর স্পেসিফিক একটা কি দিছি, স্পেসিফিক একটা হোমওয়ার্ক। কাজ দিছেন না, কোনটা? স্যার LAG3 ইনহিবিটর কিভাবে কাজ করে? LAG3 ইনহিবিটরস ড্রাগগুলা, ঠিক আছে? আশা করি তোমাদের মোটামুটি বুঝছো, লেখার মতো বুঝছো, এবং কিভাবে কাজ করে এইটুক বেসিকটা অন্তত বুঝছো, নাকি? কার কোন জি প্রশ্ন স্যার। থাকলে স্যার স্লাইডটা কি দেয়া যাবে স্যার নাকি পরে দিবেন? স্লাইডটা আরেকটা বা একটা ক্লাস হয়তো বলা, আগামী সপ্তাহে আমরা ক্লাস পাবো না? স্যার এখনো বলতে পারছি না, হয়তো বা পেতে পারি আবার নাও পারি, কিন্তু আচ্ছা, আমাকে এগুলো তো জানাও। আমাদের দেখো, পরীক্ষা আমি স্যার। স্লাইডটা একটু পরে পরে ধর পক্ষপাতী কেন, এই যে ধরো সাপোজ তোমরা যদি এই নামগুলো একটু লিখে নাও, PDL1 ইনহিবিটর, CTLN1 ইনহিবিটর, CAR-T থেরাপি, এগুলো যদি একটু লিখে নাও না, তখন কি হয়, যারা পড়ার ইচ্ছা তারা একটু থাকে, বা আমি চাই যে অন্তত দেখুক। এখন আমি যদি স্লাইডটা আগে দিয়ে দেই, তাহলে হয় কি এর বাইরে আর পড়তে চায় না। আমি আগে দেখছি তো কয়েকটা জায়গায় ক্লাস নিয়ে, যদি আগে স্লাইড দিয়ে দিই, এখান থেকে আমি পরে দিই, প্রথমে দিয়ে দিতাম আগেই, পরে এখানে করে কি একটু পরে দিয়ে দিই। সাপোজ তোমরা আশা করি আমি যে তোমরা লিখছো, অন্তত টার্মগুলো লিখছো, PDL1 ইনহিবিটর, PD1 ইনহিবিটর, CTLN1 ইনহিবিটর, LAG3 ইনহিবিটর, CAR-T থেরাপি, অন্তত এই টার্মগুলো যদি খাতা লেখা থাকে, তাহলে কি হবে, ধরো আমি স্লাইডটা দেওয়ার আগে তোমরা একটু স্টাডি করতে পারো। করবা তো নাকি সবাই? জি স্যার। দেখো, এটা খুবই কিন্তু ইমার্জিং একটা ট্রিটমেন্ট থেরাপি, এবং খুবই ওয়াইডলি ইউজ। একে তো ক্যান্সার খুবই ওয়াইডলি একটা এখন একটা হয়ে গেছে, এটা বলার কিছু নাই। তার সাথে হচ্ছে কি ইমিউনোথেরাপিটা, এটাও ইউজের ওইভাবে ইউজ হচ্ছে। তো আশা করি তোমরা ওইভাবে দেখবা বা একটু পড়ার চেষ্টা করবা, নিজেরা পড়ো, দেখো ভালো লাগবে, ইন্টারেস্টিং জিনিসগুলো, মেকানিজম, বিশেষ করে ড্রাগের মেকানিজমটা যদি বুঝতে পারা যায়, তাহলে মনে হয় ভালো লাগে যে কিছু একটা বুঝছি। ঠিক আছে?
এই কার্টি থেরাপির পরে হচ্ছে কি স্পেসিফিক অ্যান্টিবডির ভিতর 3টে ক্লাস রাখছে, আরো আছে বাট আমি 3টে ক্লাস রাখছি, যেটা হচ্ছে কি তোমরা নামটা লিখে নাও, তারপরে ক্লাস শেষ। জাস্ট খালি নামটা লিখে নাও, HER2 ইনহিবিটর, EGFR ইনহিবিটর আর VEGF ভেজাপ ইনহিবিটর, 3টে নাম লেখো। এটা নিয়ে আমরা নেক্সট দিন পড়বো। লিখছে সবাই? সবাই লিখছো? R2 EGFR আর হচ্ছে ভেজাপ ইনহিবিটর। আচ্ছা, এই যে এইগুলো যদি ধরো পরীক্ষা আসে, একবার মানুষ টানুষ আঁকতে হবে তাই না, তোমরা যে এই যে লেখাগুলো ডেসক্রিপশন তোমরা কি ওই অ্যারো সাইন দিয়ে দেখাই হবে, এটা থেকে অ্যারো এইভাবে মানে লম্বা লম্বা অ্যারো করে দেখাই হবে, ফ্লোর চার্টের মতো দেখাই হবে, এত কঠিন করে না আঁকতে হবে, সবগুলো তাই। ধরো এখানে আমরা দেখাইছি এই যে এটা একটু সংক্ষেপে দেখাও, এখানে CD1 একটু জাস্ট একটা লম্বা দাগ দাও, এটা তো এই একটা লম্বা দাগ দাও, CTL1 একটা লম্বা দাগ দাও, এটাকে ক্রস দেখাই দাও জাস্ট খালি। এখানেও তাই, যে PD1 এত ইজি ফিগার দিবা, ঠিক আছে? তোর পরীক্ষা যদি আসে গেলে ইজি করে দিবা, সব তাই ফিগার দিতে হবে, এটা হলো বড় কথা, ইজি করে দিবা। তুমি বুঝাইতে পারছো কিনা এটা বড় কথা, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে, আচ্ছা তোমরা কতজন? মাত্র এখানে 21 জন, তার ভিতরে আমি মাত্র 20 জন, 15 জন অ্যাবসেন্ট, এটা তো ঠিক না। এত গুরুত্বপূর্ণ জিনিস এগুলো তো ধরো একটু আমি যদি ডিরেক্ট না দিয়ে একটু ঘুরে পেঁচা দিই, আমি আগের দিনে বলছি, তাহলে তো পারবা না। ওইভাবে না দিয়ে আমি যদি বলি যে বডির 3টা মলিকুল লেখো, দেখো বডির 3টা কি, ক্যান্সার সেল বা টি সেলের 3টা মলিকুলের নাম লেখো, যেটা ক্যান্সার সেল বাইপাস করতে ইউজ করে, এবং এটার উপর ভিত্তি করে তুমি কিভাবে ড্রাগ ডিজাইন করতে পারবা, পারা যাবে না। এই যে PD1, এই যে CTLA4 আর LAG3, এটাই আমি অন্যভাবে বললাম, এটা ক্লাস না করলে কি বোঝা যাবে? ঠিক আছে, তাহলে আমি আজকে শেষ করতেছি, ঠিক আছে? যদি কারো কোনো কিছু জানার দিকে থাকে বলো। জানা কিছু নাই? ঠিক আছে, তাহলে শেয়ারটা আমাকে একটু দিয়ে দিও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। এই আমার কথা শোনা যাচ্ছে? বুঝলাম না। জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে স্যার। স্যার তো মাত্র 20 জন তোমরা ক্লাস পেয়েছো, 15 জন নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা লিভ করো, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে শুধু সে থাকতে পারবে। ক্লাস টাইম অলরেডি ওভার হয়ে গেছে, তো আমি জাস্ট 20 নিলাম হচ্ছে সে কারণে, যেহেতু নাই। এজন্য তোমাদের কোনো প্রশ্ন না থাকলে লিভ করতে পারো। আমি 1 মিনিট সময় দিচ্ছি, ভিতরে নিজে লিভ করতে।